মোটামুটি সবাই ভালো আছেন? ঠিক আছে, আমি আপনাদের ভালো খোঁজ খবর নিয়ে শুরু করছি। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম স্টার্ট করছি আজকে প্রথম ক্লাস আমাদের ইউআই ল্যাবের থেকে প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সটা আমরা এনরোলমেন্ট করেছি। ওয়েব ডিজাইনের পাশাপাশি আমরা এখানে ওয়েবসাইটের সাথে কমপ্লিকেটেড যেসব জিনিসগুলো থাকবে, কনসেপ্টগুলো থাকবে, আমরা ওগুলো শিখবো। এর মধ্যে একবারই বিগিনিং ভাবে যদি ভাগ করা যায়, আমরা এটাকে দুভাগে ভাগ করেছি। একটা হলো র কোড দিয়ে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, আর একটা হলো বিভিন্ন ধরনের ফাংশনালিটিস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, যার জন্য আমরা সিএমএস নামক একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারকে চুজ করছি, এবং এই সফটওয়্যারের মধ্যে আমরা একজনকে ম্যানেজমেন্টকে আমরা চুজ করেছি, যার মধ্যে সফটওয়্যার আমরা ওয়ার্ডপ্রেস হিসেবে শিখবো, এবং এই দুটোর মাধ্যমে আমরা ওয়েবসাইট ক্রিয়েটিং শিখবো। তো সর্বপ্রথম কোয়েশ্চেন আমাদের এখানে যে বিষয়টা আসে সেটা হলো ওয়েব ডিজাইন কি। এর আগেও আমাদের সর্বপ্রথম বিষয়টা হলো মডিউলটা কি, তাই না? মডিউলটা হলো সর্বপ্রথম 24টা ক্লাসের একটা মডিউল, কিন্তু প্রথমেই আমরা একটা ভুল রাখছি, সেটা কি 20 ক্লাসের মডিউল, তাই না? আপনাদের সবার বেশিরভাগের মধ্যে এটা কনফিউজ থাকতে পারে, বাট এটাও একটা বড়সড় একটা ল নিয়ে কাজ করতেছে। দেখেন এখানে কিন্তু 20টা লেখা, বাট নিচে যদি একটু খেয়াল করেন ঘুরে ফিরে কাজ ক্লাস কিন্তু 23টা 24টা। তাহলে এখানে 20 লেখা কেন? আচ্ছা, খুবই গুণীজনের একটা কথা আছে, আপনি যখন কোনো কিছু কারেকশন করেন বা সবকিছু যদি কমপ্লিটলি একবারে কারেক্টলি আলোচনা করেন, তখন দেখা যায় যে আপনার কথাগুলো কেউ মনে রাখতে চায় না। যেমন এটা এক্সাম্পল স্বরূপ 1+1 2, 2+2 4, 3+3 6, এটা আপনারা হয়তো কেউ শুনেছেন এই কথাটা, অথবা কেউ নাও শুনে থাকতে পারেন, আমি সেজন্য আরেকবার রিপিট করতেছি। তিনি এইভাবে যোগ করতে করতে একটা সময় আয়শা বললেন যে আমি বলেনি উনি, মানে 8+8 16 হওয়ার কথা, উনি সেখানে লিখছে 17। এখন সবাই কারেকশনের জন্য বলে দিচ্ছে স্যার এটা ভুল হয়েছে, এটা 16 হওয়ার কথা। তখনই উনি একটা এক্সাম্পল স্বরূপ বলতেছিল যে আপনারা প্রথম 6টা ঠিক ছিল বা প্রথম 7টা ঠিক ছিল, ওটার মধ্যে কোনো কি করেন নাই, আলোচনা করেন নাই, কিন্তু যখনই আমি একটা ভুল করছি সাথে সাথে আপনারা কি করছেন, এই জিনিসটাকে ফোকাস করছেন। তো তার মানে হলো মানুষ সঠিক থেকে বেশি ভুলটাকে বেশি ফোকাস করে। সেজন্য মডিউলটাকে ভুল দিয়ে শুরু করা, যার দরুন আপনারা যেন মনে রাখেন আপনাদের ক্লাস কটা হবে, আপনারা শুরুর করার সময় যেন শেষটা জেনে রাখতে পারেন যে আপনাদের এই ক্লাসের মধ্যে আমাদেরকে এই জিনিসগুলো কমপ্লিট শেষ করতে হবে। ওকে, তো ক্লাস হবে আমাদের 24টা, প্রতিটা ক্লাস আমরা 2 ঘন্টা করে করব। 6টা বাজে স্টার্ট, আমি অবশ্যই যথাসম্ভব লিঙ্ক দিয়ে দিব, সবাই ইনস্ট্যান্ট জয়েন করবেন আশা করি। আজকে 6টা 8-এ শুরু করেছি, আমার টাইমিং মনে আছে আমি কোন সময় শুরু করছি। আমি অবশ্যই ওই টাইমটাতে আমি ফোকাস করে শুরু করে দেবো। আমি ম্যাক্সিমাম 5 মিনিট সময় নেব সবার জয়েনের জন্য। যখনই জয়েন হয়ে যাবেন আমরা কমপ্লিটলি স্টার্ট করব। তো এখানেও যেহেতু 20 অনুযায়ী 40 ঘন্টা, আসলে এখানে 40 হবে না, এখানে কত হবে 24 অনুযায়ী 48 হবে। কিন্তু এটাও 6 না, অ্যাকচুয়ালি এটাই যে আমরা নির্ধারিত সময়, বিষয়টা তেমন না। নাম্বার ওয়ান, আমরা এখানে ক্লাস কিন্তু এডিশন করব। নাম্বার ওয়ান এরকম যে আমরা অনেকেই হয়তোবা এই ক্লাসটা আজকে আমরা হয়তোবা আজকে আমরা অ্যাটেন্ডিং কয়জন দেখি, 34 জনের মধ্যে আমার দুটো স্ক্রিন, তার মানে আমরা 32 জন অ্যাটেন্ডি আছি। তো অ্যাটেন্ডিদের মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে 60% লোক আমাদের এই ক্লাসটা কাভার হয়ে গেছে, বাট 20 বা আরও যারা আছে তাদের মধ্যে কাভারেজ হতে পারেনি। তখন সেই ক্ষেত্রে তারা বললেন যে স্যার একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। তাহলে সেকেন্ড ক্লাসটা আমরা এরকম করে রিপিট করতেও যদি আমাদের টাইম ফেল হয়, তাহলে আমরা কি করব, একটা মডিউল আমরা 2 দিনও কমপ্লিট করবো। তো সেক্ষেত্রে টাইম বাইন্ডিং নিয়ে কোনো কোয়েশ্চেন আশা করি হবে না। যদি আমরা বলতেছি 24টা ক্লাস 24 দিন, বিষয়টা তেমন না। আমরা প্রতিটা ক্লাসে প্রতিটা মডিউল কমপ্লিট করার চেষ্টা করবো। যদি না হয় কোনো সমস্যা নেই, আগামী ক্লাসে মডিউল কমপ্লিট করে আমরা কি করবো, একটা ক্লাস 2 দিনও করবো। তো সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আর যদি কোনো কনফিউশন থাকে আমাদের মডিউলের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোয়েশ্চেন করব। এরপরে যেটা আছে সেটা হলো যে আমরা ক্লাসগুলোর বহির্ভূত আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করি। যেমন এখানে 6 থেকে 7 নম্বর 8 নম্বর ক্লাসে প্রজেক্ট করার পর আমরা এখানে আরেকটা ক্লাস অ্যাড করি, সেটা হলো রেসপন্সিভ কাকে বলে। রেসপন্সিভ ডিসকাশন একটু পরেই আসবো, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি মডিউলে কি কি আমরা আরও কিছু এডিশন করি। তো এখানে রেসপন্সিভ নিয়ে খুবই বড়সড় একটা আলোচনা হয়, এবং সেটা কিভাবে করতে হয় রেসপন্সিভনেস, এই জিনিসটা নিয়ে একটা ডিপ ডিসকাশন করতে গেলে একটা ক্লাস কমপ্লিটলি লাগেই, যেটা মডিউলের বাহিরে। তাহলে আপনারা মডিউলের বাহিরে একটা ক্লাস পাচ্ছেন। এরপরে যেই যে ডোমেন হোস্টিং, গিট বা অথবা গিট হাব অথবা নেটলিফাই, যেটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আমরা এই কোয়েশ্চেনের আনসারটা আমরা এই যে 15 থেকে 16 নম্বর ক্লাসের মাঝখানে, সরি 16 নম্বর পরে 70 নম্বর ক্লাসের আগে করি। তার মানে হলো যখনই আমাদের একটা প্রজেক্ট বা দুটো প্রজেক্ট আমরা কমপ্লিটলি ক্লাসে বসে কমপ্লিট করে ফেলি, দেন আমরা এখানে কি করি, একটা জিনিসের একটা ম্যানেজমেন্ট সিস্টেমের একটা কাজ শিখে নিই, যেখানে আমরা আমাদের ফাইলগুলোকে আপলোড করে পোর্টফোলিও বা আমি কাজ করেছি এর একটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করি, একটা লাইভ সার্ভার দেখাই। তো লাইভ সার্ভার হিসেবে হয়তো ডোমেন হোস্টিং, যেটা কস্টলি,
ফ্রিতে আছে নেটলিফাই, গিটহাব, আমরা ওই দুটোর যে কোনো দুটোই দেখি, যেটা সহজ আমরা সেটাকে গ্রহণ করে ওইটাতে আমাদের সাইট যেগুলো তৈরি করেছি আমরা পুশ করি। তো এখানে সাইট পুশ করলে আপনি নর্মালি ফেসবুক বা আমি যদি আমার ওয়েবসাইটটা দেখতে চাই, আমার ওয়েবসাইটটা খুবই পুরনো, ওল্ড ভার্সন 2017-তে করা, এখনো পর্যন্ত কমপ্লিটলি চেঞ্জ করা হয়নি। এইটার একটা ওভারভিউ দেখে নেন, ঠিক আছে? এই যে এরকম লাইভ হয়ে যাবে, এবং আমি যদি আপনাদেরকে এই লিঙ্কটা দেই, আশা করি আপনারাও এই লিঙ্কটা প্রবেশ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা কিন্তু করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। এই যে এই ওয়েবসাইটে যেরকম ব্রাউজ করতে পারছেন আপনারা সবাই তখন কি করতে পারবেন, আপনাদের নিজেদের ওয়েবসাইটও একে অপরকে শেয়ার করতে পারবেন। কিন্তু সেটার জন্য আমরা একটু কয়েকটা প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে, কারণ খালি প্রজেক্ট তৈরি করা ছাড়া আমরা যদি কোনো ম্যানেজমেন্ট সিস্টেম দেখি কোনো ফায়দা হবে না। এখন আমাদের এরপরে আসে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফ্রিল্যান্স মার্কেট প্লেস দুটো ক্লাস দেওয়ার পরে অনেক সময় দুটো ক্লাসে কমপ্লিট হয় না, কারণ আমাদের যেহেতু মার্কেট প্লেস একটা ক্লাস, মার্কেট প্লেস নিয়ে অনেক কোয়েশ্চেন আমাদের ভিতরে জমা থাকে। যখন এগুলো একটা একটা করে শুরু হতে থাকে তখন দেখা যায় যে ক্লাসের মানে বাহিরেও কোয়েশ্চেন চলে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে টাইম বাইন্ডিং রাখিনি। দুটো ক্লাস যদিও মডিউলে বলা আছে, বাট মডিউলের বাইরে আমরা একটা থেকে দুইটা ক্লাসও আমরা করতে পারি, ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও খুব নতুন একটা জিনিস, মানে আপনাদের জন্য যখন আপনি রলি কাজগুলো শিখবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই কাজগুলো আপনার কাছে একটু আনইজি লাগবে, কারণ এগুলো হলো ফাংশনেবল কাজ। মানে এই ডিজাইনটা আপনি হাতে গড়া করছেন, ঠিক আছে, কিন্তু সেম জিনিসটাই আপনাকে তৈরি করতে হচ্ছে এখন ফাংশনাবিলিটির মাধ্যমে। তখন সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটু আনইজি ফিল আসে। তো সেক্ষেত্রে যদি আনইজি ফিল আসে তাহলে আমাদের ক্লাস একটু একটা বা দুইটা বেশি নিতে হয়, অথবা আমরা এই ক্লাসে কমপ্লিট করে ফেলি। তো আমি যদি বলি আমার কোর্সটাতে আমি মানে আমাদের কোর্সে বা আমি যে ইনস্ট্রাক্টরের মাধ্যমে যে আমি আপনাদের যে কোর্সগুলো ম্যানেজমেন্ট করি, আমি খুবই টাইমটাকে একটু বেশি ফোকাস করি। কজটা হলো আমরা টাইমলি কিন্তু একটা জিনিস আশা করতে চাই, কারণ আমরা চাই না যে এই টাইম, আমরা অনেকেই আছি যে একটা ফিক্সেবল একটা টাইমে আসি যে আমি এই সময়টা দিতে পারবো, এর বেশি যদি যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই অসুবিধা হবে। অবশ্যই আমরা যখন টাইমগুলো দেখি যে 24টা ক্লাস হলো, তখন আপনিও একটা মাইন্ড ম্যাপিং করে ফেলেন যে হ্যাঁ আগামী 24 ক্লাসে আমি এই জিনিসটা যদি কমপ্লিট করে ফেলি, এই সময়টা আমি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যায় দুই মাসের ক্লাস যদি 2.5 মাসও যায় বা 3 মাসও যায়, তখন আপনাদের মধ্যে একটা হতাশা দেখা দিতে পারে, এবং এটা খুব বেশি হয়েছে। তো এই কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন আমি নিজেও ফলো করি। তো সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি 24টা ক্লাস আমরা একবারে মডিউল ধরে করব, কিন্তু 3 থেকে 4টা ক্লাস আমরা এক্সট্রা করব। এরপর যদি আমাদের কোনো ক্লাস যদি দুইবার নেওয়ার প্রয়োজন হয়, দুইবার তো আমরা নেই না, মানে বলি যে রেকর্ড দেখে নিতে, যদি ওই যে অর্ধেক হলো না এরকম যদি সিচুয়েশন আসে তাহলে আসে, ওইটাও অ্যাভারেজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু টাইম ম্যানেজমেন্ট করতেছি, টাইম নিয়ে অনেক বেশি ফোকাস, আপনারাও আপনাদের সময়টাকে নিয়ে একটু বেশি গুরুত্ব প্রদান করবেন। কারণ আমি একাই টাইম ম্যানেজমেন্ট করলাম, আপনারা মানে গুরুত্ব সহকারে সেই টাইম ম্যানেজমেন্টে আপনারা দিলেন না, তখন দেখা যাবে যে আমার সাথে আপনার যে কনভারসেশন বা আমার সাথে আপনার লেভেলটা মিলবে না। যখনই মিলবে না তখন আপনি দেখবেন যে আমাদের মাঝখানে কি হচ্ছে, একটা দূরত্ব বজায় হয়ে যাচ্ছে। এটা বুঝতে গেলে আমরা ক্রিকেট খেলা সবাই দেখি, তাই না? ক্রিকেট খেলায় দেখা যাচ্ছে যে দুই ব্যাটসম্যানের মধ্যে যত কি হয়, তাদের মধ্যে যত কমিউনিকেশন ভালো হয় তত তারা কি করতে পারে, ভালো রান করতে পারে। কিন্তু যখনই মিসকমিউনিকেশন হয়, একটা গ্যাপিং আসে, সাথে সাথে রান আউট অথবা অন্য কিছু আউটিং এর মাধ্যমে তারা কি হয়ে যায়, আউট অফ ফিল্ড। সেই জন্য আমাদের মধ্যে কম্বিনেশনটা অনেকটা এরকম, ঠিক আছে? আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে সবচাইতে ইজি ওয়ে এবং সবচাইতে বেস্ট ওয়েতে আপনাদেরকে শেখানো, এবং প্রতিটা প্যাটার্নে আমি আপনাদেরকে ট্রাই করবো যে এই প্যাটার্নে যদি আমি চলি আশা করি আপনারাও বুঝতে পারবেন। সেই জন্য কিন্তু আমাকে অবশ্যই আপনাদের মাইন্ড রিড করতে হবে। এখন আপনাদের মাইন্ড রিড করতে হলে আপনার কি করণীয়, অবশ্যই আপনার কাজগুলো বুঝছেন কিনা, আপনি ক্লাসগুলো জমা দিচ্ছেন কিনা, যে মডিউলগুলো দিয়া করছি সেই মডিউল অনুযায়ী আপনি হোমওয়ার্ক দিচ্ছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু খুবই মুখ্যনীয় এবং এটাই খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কোর্সের শুরুতে। তো সেই জন্য আমরা এই জিনিসগুলোতে ভালোভাবে ফলো আপ করবো। ওকে, তো আমরা মডিউল অনুযায়ী স্টার্ট করছি, এটা জাস্ট আউট অফ টপিকস ছিল। এখন আমরা মডিউল ধরবো। সর্বপ্রথম ক্লাস 1, ক্লাস লোকেশন যেহেতু অনলাইনে হচ্ছে, আজকে ডেট ওকে আপনারা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ ওয়েব ডিজাইন? এই কোয়েশ্চেনের কিন্তু অনেক থাকে, মিনিং থাকে। তার মানে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, এই কোয়েশ্চেনের মানে কিন্তু এরকম যে আপনি একবারে জিরো থেকে স্টার্ট করছেন, একবারে কোর থেকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অনেকে বেসিক জানি, বিষয়গুলো বোর লাগতে পারে, বাট আমি আজকে যে ইনফরমেশনগুলো দেখবো আমি 100% শিওর আপনি কোনো না কোনো ইনফরমেশন নিউ পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের পুরোটা ক্লাস একটু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে? এবং আমরা স্টার্টটাই করবো জিরো থেকে। কষ্টটা হলো যে আমরা সবাই যে এক প্রকার কিছু জেনে আসছি, বিষয় তেমন না। আমরা এমনভাবে চলবো যেটা মনে হলো যে সবার জন্য ইজি হয়। তো সর্বপ্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ওয়েব ডিজাইন। এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার আগে আমি আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই।
সেটা হলো ইন্টারনেট কাকে বলে, তাই না? গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে যারা অ্যাটেন্ড ছিলেন তারা অবশ্যই বলতে পারবেন ইন্টারনেট কাকে বলে। কোশ্চেন নিব, আচ্ছা বলেন তো, কেউ একজন বলেন ইন্টারনেট কাকে বলে। গত ক্লাসে আলোচনা করেছিলাম, কে কে বলতে পারবেন? হ্যাঁ, আস্তে আপনি টাইম নিয়ে বলেন, আপনি গুছাতে পারছেন না যদিও, তারপরে হ্যাঁ আপনি টাইম নিয়ে একটু ক্লিয়ারিফাই করে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখি আরেকজনকে নেই, ইন্টারনেট কাকে বলে একটু বলেন তো। আল্লাহ, কি বলেন, কেউই পারবেন না, এটা কোনো কথা? 32 জনের মধ্যে? আচ্ছা স্যার, আপনি মানে শুরু করতে চাচ্ছিলেন বাট কেন জানি ওয়ার্ড গুলো মিলাতে পারছেন না, সেজন্য একটু গোলাকার হচ্ছে আর কি। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, আপনি ট্রাই করেছেন। আচ্ছা গুড, আপনার কনসেপ্টটাও খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করেছেন, খুব সুন্দর। ওকে, খুব গুড কোয়েশ্চেন, খুব গুড আনসার। আপনি আপনার মতো করে বলেছেন, খুব সুন্দর হয়েছে। আর কেউ কি বলবেন? আচ্ছা, আমি তাহলে এই 3-4টা উত্তরই নিয়ে নিচ্ছি। আর কেউ বললে বলতে পারবেন, কোনো কোয়েশ্চেনের আনসার যে কেউ দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি আবার পিক আপ করি সেজন্য আপনাদের জন্য একটু বেশি ইয়া হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। হ্যাঁ, আর কেউ বলবেন? জামিল আহমেদ মনে হয় বলতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি সবাই উত্তর আমি নিয়েছি, আমি আপাতত তার উত্তর নিতে চাচ্ছি না, আমি আমার আলোচনাটা তাহলে আমি শুরু করি, কারণ সবার উত্তর নিতে গেলে আমি হয়তো বা ক্লাসই করাতে পারবো না। ঠিক আছে, যারা যারা বলেছেন খুব সুন্দর উত্তর দিয়েছেন, আহ, এবং ডেফিনেটিভ উত্তরও দিয়েছেন অনেক সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি যদি একটু অ্যাড করি, কোন একটা জিনিসের যদি আমরা ইয়াদ জানতে চাই, ডেফিনেশন জানতে চাই, যেমন আমি যদি বলি পানি কি, মানে পানি কি, এটা হয়তো বা বলতে গেলে পানি তো সারা প্রতিদিনই খাই, দিনে এত বেলা খাওয়া হয়, কিন্তু যখন ডেফিনেশন চাইতে হয় তখন কিন্তু আপনাদের মুখে বাইরে যায় কি রে ভাই, পানি তো খাই, কিন্তু এটা ডেফিনেশন আবার বলা লাগে নাকি? তাই আপনি এখন এভাবে বলতে পারেন যে যার মাধ্যমে আপনার জীবন চলে। তা আমি এখন আবার জিজ্ঞেস করলাম, এটা তার জীবন তো আমার অনেক কিছুর মাধ্যমেই চলে, তো পানিটার ডেফিনেশন মানে এমন কি জিনিস আছে এর মধ্যে বৈশিষ্ট্য। তো এই জিনিসগুলো এরকম একটা ডেফিনেশন যদি আপনারা দিতে পারেন, এটা খুব ভালো, এবং এটা খুবই কার্যকরী। আপনি শুধুমাত্র একটা কোর্স না, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। মূলত ইন্টারনেটটা হলো আমাদের এমনই প্রতিটা ডিভাইসের একটা ইন্টার কানেকশন, তাই না, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারি। এবং যেখানে আমি গত ক্লাসে একটা পিকচার দেখেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে একটা ওয়ার্ল্ড মানে একটা পৃথিবীর চিত্র, যেখানে বিভিন্ন ধরনের জালের মতো করে কি বিভিন্ন ধরনের এক থেকে আরেক জায়গায় লাইন যাচ্ছে। তো এখানে যদি আপনি একটু ইন্টারনেট লিখে সার্চ করেন, সেম জিনিসটা আমি গত ক্লাসের ক্লাসটা আবার রিপিট করছি, এই যে অনেকটা এরকম, ঠিক আছে? তো এটা হলো ইন্টারনেট। এখন কত হলো, ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস আমরা কয়েকভাবে নিতে পারি, তাই না? ইন্টারনেট যে আমাকে সার্ভিস দিতে পারে বিষয়টা তেমন না। ইন্টারনেট আমাকে কানেক্ট করতে পারে, সার্ভিস আমাকে অন্যরা দেয়। কে দেয়? সফটওয়্যার দেয়, ওয়েবসাইট দেয়। তো সফটওয়্যার বর্তমানে অ্যাজ এ বিগিনিং হিসেবে সফটওয়্যার কিন্তু আমরা নিজেরা মেক আপ করতে পারি না, কারণ সফটওয়্যারটা একটু লেন্থলি এবং একটু হার্ড প্রসেস। কিন্তু সফটওয়্যারটা যদি আমরা শিখতে পারি, সফটওয়্যারটার জন্য আমরা ভালো একটা কি করতে পারবো, ভালো একটা রেভিনিউ থেকে শুরু করে ভালো একটা ক্যারিয়ারও গঠন করতে পারবো। কিন্তু সফটওয়্যারটা অনেক আগে থেকেই চলমান হলেও ইন্টারনেট 1991 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, সরি ওয়েব সেক্টর, আমি ইন্টারনেট বলছি কেন, ওয়েবসাইটসটা এতটা জনপ্রিয় হয়েছে বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে যারা ব্যবহারকৃত, এর মধ্যে 65 থেকে 70% মানুষই ইন্টারনেটের ওয়েবসাইট ব্রাউজ করে, অ্যাপ ব্যবহার করা থেকে ভিত্তিতে। এখন বলতে পারেন যে ভাই ফেসবুক চলছে, ইউটিউব চলছে, এগুলো সব সফটওয়্যারে হচ্ছে, তার মানে ভিজিটর তো ওইখানে বেশি, তাই না? আমরা তো বলে থাকি ফেসবুকে 2.1 বিলিয়ন
ভিজিটর আছে, তাই না? পার মিনিটে, এটা একটা গড় মিনিট, 2.1 বিলিয়ন ভিজিটর কি করে পার মিনিটে ব্রাউজ করে। তার মানে তো সবাই তো বেশিরভাগ তো অ্যাপস ইউজ করছে। এখানে বিষয়টা হলো, কনসেপ্টটা মূলত ভিজিটের উপর বেস করে না, কনসেপ্টটা হলো যে ইউজার ইন্টারনেট বেশি, ওয়েবসাইট বেশি ইউজ করছে না সফটওয়্যার বেশি ইউজ করছে। যেমন আপনি যদি আজকে একটা যান, যেমন আজকে আপনি গভর্নমেন্টের একটা ওয়েবসাইটে যাচ্ছেন, সেখানে আপনি আজকে জব সার্কুলার দেখবেন। সেক্ষেত্রে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট থাকলেও তারা কিন্তু অ্যাপসে বানানোর ক্ষেত্রে এতটা দিতে চায় না। তারা হলো যে কমের মধ্যে দিতে পারলে বাজি নাকি, গভর্নমেন্ট থেকে নাহলে নিলাম 300-400 কোটি টাকা, 2 লাখ টাকায় যদি একটা ওয়েবসাইট বানাইতে পারি তাই বাঁচি নাকি, এরকম একটা সিচুয়েশন গভর্নমেন্ট লেভেলে হয়। তো সেক্ষেত্রে এখন হয় কি, তারা শুধুমাত্র ওয়েবসাইট বানাচ্ছে, অ্যাপ বানাচ্ছে না। তার মানে দেখা যাচ্ছে যে বিশ্বে এতগুলো কানেক্টেড আমরা ইন্টারনেটের মধ্যে ওয়েবসাইটস পাই, এবং যেসব ইউজাররা ওয়েবসাইটসের মাধ্যমে ব্রাউজ করে, যেমন ওই যে আমি বললাম যেগুলোর অ্যাপ্লিকেশন নাই, সফটওয়্যার নাই, তারা তো কি করবে, ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। ওই হিসেবে অ্যাপ্লিকেশন থেকে ওয়েবসাইটের ওয়েবসাইট অনেক বেশি, এবং ওই মাত্রাতে ভিজিটরও ওয়েবসাইটসে অনেক বেশি। ওকে, তো সেক্ষেত্রে বর্তমান সময়ে ইন্টারনেটের জনপ্রিয়তা এতটাই বেশি যে যার কারণে আমাদের এখন ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এবং ওয়েবসাইটটা এতটাই মানুষ ব্যবহার কেন করে, এরও তো একটা কোয়েশ্চেন থাকতে পারে। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আপনি একটু নিজে থেকে একটু মিউট হয়ে রাখবেন, হ্যাঁ? ওকে, তো দিন বেদিন ওয়েবসাইটের উপর মানুষের চাহিদা বাড়ছে। কারণ হলো তার রিকোয়ারমেন্টস খুবই কম। আপনি একটা সফটওয়্যার ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই ওই সফটওয়্যারটা ব্যবহার করার মতো ক্ষমতা আপনার ডিভাইসে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি সফটওয়্যারটা খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন না। 2 GB র্যামে, আমি গত ক্লাসে এক্সাম্পলটা দিয়েছিলাম, 2 GB র্যামের কিন্তু আপনি পাবজি খেলতে পারবেন না, তাই না? কারণ পাবজি খেলার জন্য আপনাকে মিনিমাম বর্তমান সময় মেবি 4 GB, আমি জানি না, আমি অনেক আগে খেলেছিলাম, 2 বছর আগের ঘটনা। ওকে, তো এটা হলো একটা রিকোয়ারমেন্টস তারা ফিক্স করে দেয় যে যদি আপনি অ্যাপ্লিকেশন ইউজ করতে চান তখন আপনাকে এটা করতে হবে। বাট আপনি যদি অ্যাপ্লিকেশন না চান তখন আপনি কি ওয়েবসাইট ইউজ করতে পারেন। ওয়েবসাইটের জন্য জাস্ট একটা ব্রাউজার চললে হবে। আর আমরা জানি ব্রাউজার যে কোনো মোবাইলে একটা ডিফল্ট ব্রাউজার অ্যাটলিস্ট থাকে, যে কোনো মোবাইলই আপনি যান না কেন, যে মোবাইলের সাথে ইন্টারনেট কানেক্টেড একটা মিনিমাল ব্রাউজার হলেও থাকে, ঠিক আছে? ওকে, তো এটা হলো আমাদের ইন্টারনেট এবং ওয়েবসাইট ডিজাইনের বহিরাভূত কনসেপ্ট। এখন ওয়েব ডিজাইন কি অ্যাকচুয়ালি, তাই না? তো ওয়েব মানে হলো কি জাল, তাই না? ওয়েব আমরা যেটাকে বলি জাল, যেটা গত ক্লাসেরও ডিসকাশন, আচ্ছা গত ক্লাসের অনেকগুলো ডিসকাশন আবার রিটার্ন হচ্ছে, হোয়াট ইজ ওয়েব। তো যেহেতু জাল, তাদের প্ল্যানিংটাই ছিল এটা, আমরা এত সহজে জিনিসটাকে এত সহজ করে দেব যে কোনো মানুষের জন্য কি একবার দেখলে দ্বিতীয়বার তারা ব্রাউজ করতে পারে। তো সেই জন্য তারা এইরকম একটা প্ল্যানিং করার মাধ্যমে আমরা কি করতে পারছি, আজকে আমরা ওয়েবটাকে ইউজ করতে পারছি। আর আজকে ওয়েবের ইউজার এত বেশি যে সেজন্য তারা যে ওই সময়ের প্ল্যানিংটা করেছিল যে তারা কি করবে, পুরো বিশ্বটাকে জালের মতো করে তৈরি করে, মানে তাদের আয়ত্তে নিয়ে আসবে, এটা তারা সাকসেস হতে পেরেছে। প্রতিটা লোগোর পিছনে কিন্তু অবশ্যই একটা মর্মান্তিক বলা যায় না, অর্থ থাকে। আপনারা হয়তো বা যারা লোগো নিয়ে কাজ করছেন কিনা জানি না, বাট খুব গুড এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারবেন। অ্যামাজনের যদি লোগো কনসেপ্ট যদি আপনারা একটু দেখতে চান, অ্যামাজন লোগো কনসেপ্ট, ওরা লোগো যে তৈরি করছে আপনারা যদি একটু খেয়াল করেন, অ্যামাজন লোগো নিয়ে এই যে দেখেন, এখানে যে একটা লোক একটা হাসি, তাই না? এই যে টিক চিহ্ন দিচ্ছে, টিক চিহ্নটা কিন্তু একটা হাসির একটা করে, তাই না? যে মানুষ একটা খুশি। তো এখানে একটা জিনিস, কয়েকটা জিনিস মিন করে। একটা জিনিস হলো যে একটা এ থেকে শুরু হয়েছে, জেড থেকে গিয়ে শেষ হয়েছে, তার মানে আপনি এই ওয়েবসাইটে গেলে A to Z পাবেন। আবার এ স্মাইলি ফেস, দ্যাট মিনস একটা মানুষ যখন অ্যামাজনে যায় সে কি করে, খুবই এটা কি বলে, একটা আগ্রহ, বা সে খুবই হ্যাপিলি ভিজিট করে এবং সে যা চায় সে তাই পায়। এরকম একটা অ্যামাজনের লোগোর উপর কনসেপ্ট কিন্তু তৈরি হয়। তো এরকম প্রতিটা জিনিসেরই কনসেপ্ট থাকে। এই ওয়েব কনসেপ্টটা তৈরি করার পর যখন তারা দেখলো যে হ্যাঁ ওয়েবের রেসপন্স ওকে, তখন তারা ওই কনসেপ্টটা এইভাবে তৈরি করে তারা এই পর্যন্ত তৈরি করে আসছে। তো ওয়েব ডিজাইন এখন কি জিনিস, এতক্ষণ যা আলোচনা করলাম, এখন আমাদের মূল কনসেপ্ট ওয়েব ডিজাইন কি। তো ওয়েব ডিজাইন কি এটা জানার জন্য আমি অবশ্যই আপনাদেরকে অনেক বড় একটা রিসোর্স দিচ্ছি। আমি আপনাদের জন্য এটাকে আজকে তৈরি করেছিলাম, মানে আমি কিছু কালেকশন আপনাদের জন্য রেখেছি, সেই কালেকশনগুলো আপনারা অবশ্যই রিড করবেন। আমিও বলছি সংক্ষিপ্ত আকারে, আপনাদেরও হোমওয়ার্ক আজকে নাম্বার 1, সেটা হলো এই কনসেপ্টগুলো পড়বেন। যে আমি যে রিসোর্সগুলো দিব, এই রিসোর্সগুলো এখনো কমপ্লিট না, আপনারা এটা আগামীকাল ফুল কমপ্লিট রিসোর্স পাবেন। কোথায় কোথায়, এই যে ওয়েব ক্লাস রিসোর্স, আমি এটা গ্রুপের লিংক শেয়ার করে দিচ্ছি।
ওকে, আপনাদেরকে আমি একটু দিব, একটা ছোট একটা কেউ একজন এই লিঙ্কটা কপি করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু পোস্ট করে দেন এবং বলে দেন এটা হলো ফার্স্ট ক্লাসের ওয়েব রিসোর্স, এভাবে লিখে একটু পোস্ট করে দেন কমেন্টে মেসেঞ্জারে, এই যে এখানে বলে দেন। আচ্ছা আমার কাছে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, লাগবে না আপনাদের কারো। ওকে, তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে আপনাদের কনসেপ্ট আপনারা ক্লিয়ার করবেন, বাট আমার কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। এই যে মানুষ ওয়েবস ব্রাউজার করতে যাচ্ছে, ওয়েব ব্রাউজার করার জন্য তার তো অবশ্যই একটা ইন্টারফেস দরকার, তাই না? আপনি এখন একটা নাম দিলেন, যে নামের আপনি কোনো ইন্টারফেসই তৈরি করতে পারছেন না, তখন কিন্তু কি এই সার্ভিসটা আপনি নিতে পারবেন না, দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখন আপনি কি করতে হবে, অবশ্যই তার একটা ইন্টারফেস দিতে হবে। যে ইন্টারফেসটা যদি আমরা তৈরি করতে হয় একজন ওয়েব ডিজাইনার করে, এবং যে ইন্টারফেসটা আমরা দেখি সেটাই হলো কি একটা ওয়েবসাইট, আর যখন এটা ডিজাইন হয় তখন এটাকে বলা হয় ওয়েব ডিজাইন। যেমন আপনি আজকে একটা জিনিস মেসেজ করলেন, বা আপনি আজকে একটা জিনিস জানতে চাচ্ছেন গুগলের কাছ থেকে, গুগলের কাছে জানতে চাচ্ছেন যে কি জানতে চাচ্ছেন, ধরেন আপনি আজকে কি জানতে চাচ্ছেন যে টাইপ অফ কালার্স, আপনার মাঝে মনে আসলো যে টাইপ অফ কালার, পৃথিবীতে কত কালার আছে, কত রকমের কালার আছে, আপনার এটা জানতে হবে। আপনি এটার নাম কোয়েশ্চেন আসতেই পারে, তাই না? কোনো মানুষকে কোয়েশ্চেন করলে কিন্তু সেটা একটা সঠিক আনসার দিতে পারবে না, কারণ কালার তো অনেক ভ্যারিয়েশন আছে। যখন আপনি এটা গুগল করেন যে টাইপ অফ কালার্স, এখন এখানে দেখেন কালারের টাইপ অফ কালার যখন আপনি লিখে সার্চ করলেন, লিখে সার্চ করার পর আপনার এখানে কিন্তু মোটামুটি পর্যায়ে অনেকগুলো রেজাল্ট আসে। গুগলে কিন্তু এরকম করে যে কতগুলো রেজাল্ট সে দেখাচ্ছে সেটা একটা ডাটাও বের করে দেয়। আচ্ছা, টাইপ অফ কালার্সের আগে আমি আরেকটা গুগল সার্চ করি। ধরেন আপনি আজকে এখানে লিখতে চাচ্ছেন যে আপনি ডিম সিদ্ধ করবেন, জানেন না কিভাবে ডিম সিদ্ধ করতে হয়, তো আপনি এখানে লিখবেন যে হাউ টু বয়েল এগস, আপনি এটা লিখবেন। লেখার পর আপনি দেখেন যদি এখানে হাউ টু বয়েল এগস নিয়ে অনেক কি আসছে, রিসোর্স কিন্তু চলে আসছে। এখানে যদি দেখা যায় অল রেজাল্টস, কিন্তু কয়টা রেজাল্ট আসছে এটা দেখাচ্ছে না, এটা দেখানোর কথা। কতগুলো রেজাল্ট আসে সেটা গুগল এখানে শো করায়, আপনারাও হয়তো দেখতে পারেন, বাট আমার এখানে কেন জানি আসছে না। তো মিনিমাম এখানে দেখা যায় যে 100 থেকে 1.5 বিলিয়ন 2 বিলিয়নও কি আসে, আমাদের এখানে মেসেজ আসে, রেজাল্টস আসে, তার কাছে এতগুলো রেজাল্ট আছে। এই যে রেজাল্ট আছে, সে যে এতগুলো রেজাল্ট আপনার মাঝখানে নিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আপনার ইন্টারনেটের কাজ। এই ইন্টারনেট আপনাকে এই যে মানে ছেকে ছেকে নিয়ে আসছে আপনার যেটা দরকার, কারণ ইন্টারনেট তো অনেক কিছু আছে, আপনি তো সবগুলো চাননি, জাস্ট ওই রিকোয়ারমেন্ট জিনিসগুলো চাচ্ছেন, সেটা আপনাকে সামনে এসে আপনাকে কি করছে, প্রকাশ করছে, সেগুলো হলো কি, সে আপনাকে ইন্টারনেট। এখন কথা হলো এই রেজাল্টগুলো দেখার জন্য ইন্টারফেস দরকার, যেটা বললাম। যেমন এই যে এখানে একজন লোক একটা কি করেছে, একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, বলতেছে আপনি এখানে যদি যান আমার ইন্টারফেসে দেখতে পাবেন, যে ইন্টারফেসটাকে আমি খুব সহজভাবে গুছিয়ে আমি কি করেছি, রিপ্রেজেন্ট করেছি। দুইজনকে দেখেন, আমি 4-5টা একসাথে নেই, কয়েকটা নেই। আচ্ছা, এগুলো কেন নিচ্ছি না, এগুলো হলো ভিডিওস, এগুলো ইউটিউব থেকে আসে। হ্যাঁ, যেহেতু ইউটিউবই গুগলের একটা অংশ, সেজন্য এগুলো এখানে করে। এই যে এখানে আমি 6টা থেকে 7টা আমি কি নিলাম, আমি নিলাম, সর্বপ্রথমটাতে ঢুকে গেলাম, যার নাম হলো কি, লাভ অ্যান্ড লেমনস, loveandlemons.com, ঠিক আছে। তো এখানে শেষ, আচ্ছা ওয়েবসাইট লোডিং হচ্ছে, লোডিং হোক। লোডিংটা কমে হলেই আমরা দেখতে পাবো। কত লোডিং হয়, আচ্ছা মোটামুটি লোডিং হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট না। এই যে দেখেন, আপনি যখনই এই ওয়েবসাইটে গিয়েছেন, সাথে সাথে এই ওয়েবসাইটের একটা গোছালো একটা কন্টেন্ট রয়েছে। যেমন এখানে দেখেন সুন্দর একটা কি নিচে প্যাটার্ন সে ইউজ করেছে, সবার প্রথমে উপরে আমি যে মাউসটা ঘুরাচ্ছি এই মাউসের জায়গায়, এরপর মাঝামাঝি পর্যায়ে সে কিছু অপশন দিয়েছে, হোম, অ্যাবাউট, রেসিপিস, কুকবুক, শপ, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট, আর হলো সার্চ বার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। হুট করে আবার একটা নোটিফিকেশনও চলে আসছে, আপনি কি করেন, আপনি 5টে হেলদি ব্রেকফাস্ট সিক্রেট জানার জন্য আপনি ইমেল প্রদান করেন। এই যেখানে আপনার থেকে সে কিন্তু ইনফরমেশন নিচ্ছে, আপনাকে ইনফরমেশন দিচ্ছে। এই জিনিসগুলোকে সে যতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে বা ইন্টারফেসটা তৈরি করেছে, এটাই হলো কি আমাদের ওয়েবসাইটস।
বা ওয়েবসাইট, হ্যাঁ এটাই, ওয়েব পেজ, ওয়েবসাইট। তো এখন আমরা কি করব, যখনই আমরা ডিজাইন করি না কেন এরকম পেজগুলোকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ডিজাইন করাটাকে আমাদের কি বলা হয়, ওয়েব ডিজাইন বলা হয়। সেকেন্ডটাতে দেখেন সেম কনসেপ্ট, মানে ও এই কথাই বলতেছে, ও কিন্তু অন্য কথা বলে নাই, তাই না? আমরা এখানে ডিম সিদ্ধ জিনিসটাই জানতে পারছি, সে আমাকে ডিম সিদ্ধই বলতেছে কিন্তু তার মতো করে, ঠিক আছে? এই যে তার মতো করে সে বলছে। আবার এখানে যান, এখানেও সেম কথাটাই বলছে, এই যে কিভাবে ডিম সিদ্ধ করতে, এটাই, কিন্তু ডিজাইনটা তার মতো। এই যে এতগুলো ডিজাইনের আইডিয়া যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোই হলো আমাদের ওয়েবসাইট। আর আমরা যখন কাজ করব এই ডিজাইনগুলো নিয়েই কাজ করব, যে একটা একটা জিনিসকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় অনলাইনে, ঠিক আছে? এই যে সবার ডিজাইন কনসেপ্ট কিন্তু আলাদা, কেউ কারোর সাথে ম্যাচ হচ্ছে না। তো সেই জন্য এইগুলো হলো আমরা ওয়েবসাইটস, আর আমরা যখন তৈরি করব আমরা এই জিনিসগুলোই মেকিং করব। আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত। আশা করি ওয়েব ডিজাইনের যে কনসেপ্ট সেটা আমরা বুঝতে পেরেছি। কেউ মনে মেসেজ করেছেন, হ্যাঁ নামাজের বিরতি আছে, আজান দেওয়া হোক, আজান মেবি আরো 3 থেকে 4 মিনিট পড়া হবে, আমরা ততক্ষণ আরো দুটো কনসেপ্ট ক্লিয়ার করে নিই। বেসিক কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন, আমি আশা করি আমাদের যতটুকু লেকচার হয়েছে ততটুকু লেকচারের মধ্যে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর গত ক্লাস যে করেছেন আমার কাছে মনে হয় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ওয়েব ডিজাইনার হয়ে কেন কাজ করবে। এটা অনেকের পার্সপেক্টিভে অনেক রকমের আনসার থাকতে পারে। আমার পার্সপেক্টিভে আমি যদি বলি, ওয়েব ডিজাইনের যে কনসেপ্টটা সেটা আমার কাছে অ্যাজ এ চ্যালেঞ্জিং একটা কনসেপ্ট মনে হয়, যে প্রতিনিয়ত আমি কিছু শিখছি, এরকম না যে আমি বসে গেছি আমি অন্য কিছু করতে পারছি না। আমার কাছে অ্যাজ এ চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট মনে হয়েছে, তাই আমি এটাকে চুজ করেছি। প্লাস অবশ্যই টাকা আছে, ঠিক আছে? শুধু শুধু চ্যালেঞ্জিং, টাকা পয়সা নাই না ভাই, ওইরকম কোনো পার্থ আমি নিজেও চুজ করবো না, আমি আপনাদেরকে চুজ করতে বলবো না। আচ্ছা, ওয়েব ডিজাইনার চুজ করার আপনাদের যদি কিছু বিজনেস আইডিয়াস বা আপনাদের যদি কিছু অ্যাকচুয়ালি দিতে চাই, সেটা হলো যে বর্তমান সময়ে প্রতিনিয়ত মানুষ ওয়েবসাইটসের মাধ্যমে কানেক্ট হচ্ছে। যেমন একজন আমাদের যেরকম হতে পারে, আপনাদেরকে একটা বিজনেস আইডিয়া দিয়ে দিই, সেটা হলো ধরেন আমাদের এই যে রিসেন্টলি হোক বা যখনই আমাদের এখানে আসে, কোনো প্রবলেম আসে, সাথে সাথে দাম বৃদ্ধি হয়ে যায়, তাই না? যেমন দেখা যাচ্ছে যে বিদেশ থেকে তেল হচ্ছে না, আমদানি হচ্ছে না, তাহলে সাথে সাথে আমাদের বাংলাদেশের তেলের দাম বাড়তি। রিসেন্টলি গত 2 বছরের আগে পেঁয়াজের দামটা অনেক বাড়তি ছিল, মরিচের দামগুলো অনেক বাড়তি ছিল। কেন হচ্ছিল? কারণ দেশীয়ভাবে এগুলো আমদানি হচ্ছিল না, এগুলো বাজারজাত বাহির থেকে নেওয়া হচ্ছে। এখন এরকম কি করা যায় না? এখানে অনেকটা নিউজের মধ্যে একটা নিউজ ছিল যে দেশীয় মানুষরা এগুলোতে করতে তেমন একটা লভ্যাংশ আদায় করতে পারে না, তার জন্য তারা করে না। কেন করতে পারে না? কারণ ওই বাহিরের আমদানিতে তারা কম রেটে পেয়ে যায়। এরকম কি হতে পারে না যে আমরা কি করি, এরকম একটা বিজনেস স্টার্ট আপ করি, বা আমি তাকে একটা আইডিয়া দিলাম যে আপনি একটা বিজনেস স্টার্ট আপ করতে পারেন, সেক্ষেত্রে কিভাবে আপনি এইভাবে করতে পারেন, এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট আপনি করবেন, আপনি একজনকে হায়ার করেন, বা আপনি একজনকে বললেন যে ঠিক আছে ওয়েবসাইট ক্রিয়েট কর ওর ওন কনসেপ্টে, যখন সেল হবে তখন রয়্যালিটি ভিত্তিক চেঞ্জ হবে। এরকম অনেক আইডিয়ার মাধ্যমে কিন্তু একটা জিরো থেকে একটা স্টার্ট আপ বিজনেস শুরু করা যায় ওয়েবসাইট ডিজাইনের মাধ্যমে। অ্যামাজনের শুরুটা আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। অ্যামাজনের শুরুটা কিন্তু জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে হয়েছিল। একটা লোক ছিল অ্যামাজনের, যিনি ইয়ার্কি জনক, তো উনি প্রাথমিকভাবে সিডি বিক্রি করতে চাইতেন। সিডি, যে আমরা যে ডিভিডি চালাই না, ডিভিডি তো অনেক পরের আপডেটেড একটা কনসেপ্ট, সিডি ছিল ফার্স্ট কনসেপ্ট। তো সিডি যখন ইউজ করা হইতো তখন তারা কি করতো, সিডি কিন্তু রিসেল করতো, অনেকেই আছে যে কিনে নিত পাইকারি দর, পর আবার বিভিন্ন দোকানে দোকানে গিয়ে রিসেল করতো। উনি চাইছিল যেরকম একটা বিজনেস স্টার্ট আপ করতে, কিন্তু ওনাকে কেউ সিডি দিতে চাইতো না। তা উনিকে সিডি দিলে উনি অনেক লেট করতো, বা ওনার একটা আছে না যে আমরা একটা কি করি, একটা পার ডে একটা হিসাব করি যে ইনস্ট্যান্ট আজকে এতগুলো সেল করতে হবে, উনি ওই ইয়াগুলো কমপ্লিট করতে পারে, টাস্কগুলো কমপ্লিট করতে পারে, যার দরুন ওনাকে সিডি দিতে চাইতো না। কিন্তু তখন উনি চাইলে যে ঠিক আছে আমি কিভাবে করতে পারি, তখন উনি ইন্টারনেটের কনসেপ্টটা দেখেন, তার মাথায় আইডিয়া আসে এইভাবে করবো। তখন এইভাবে শুরু করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে আস্তে স্টার্ট করতে গিয়ে এখন এই অ্যামাজনটা সেই 1995 সালের অ্যামাজন আর আজকের অ্যামাজন পার্থক্য, এবং সেই জিরো কনসেপ্ট থেকে এটা মাল্টি বিলিয়নের একটা কনসেপ্টে চলে আসছে। ওকে, আমার ইনফরমেশনে ভুল থাকতে পারে, আমাকে অবশ্যই ধরায় দিবেন, আমি অবশ্যই সবাই থেকে এটা আশা করি, এবং আমি ইচ্ছা করে অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকি। কেন? এই যে একটা কিন্তু ডিসক্রাইব করছি, ল থাকে, আপনারা কথায় ফোকাস করেন কিনা এটা জানার জন্য। ওকে, এখন কথা হলো, তার মানে স্টার্ট আপ বিজনেসগুলো কি করা হয়, ওয়েবসাইট ডিজাইনের মাধ্যমে তৈরি করা, বা ওয়েবসাইটের মাধ্যমে স্টার্ট আপটা করা হয়। যে কোনো আইডিয়া আপনি ধরেন না কেন, বর্তমান সময়ে যে আইডিয়াগুলো স্টেবল একটা আইডিয়াস কাজ করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ই কমার্স, সবগুলো স্টার্ট আপটা কিন্তু ওয়েবসাইট দিয়েই শুরু। ফেসবুক ওয়েবসাইট দিয়ে শুরু, অ্যামাজন ওয়েবসাইট দিয়ে শুরু, যা আছে বেশিরভাগগুলোই ওয়েবসাইট দিয়ে শুরু।
এবং কম ইনভেস্টমেন্টে যারা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চায়, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে হিউজ একটা বাজেট করতে হয়, কিন্তু আপনি যদি চান মাত্র 2 থেকে 3 হাজার টাকা, আরও কমও, এর থেকেও কম ইনভেস্টমেন্টে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেন, খুব সহজ। এই কারণে বর্তমান সময়ে মানুষ ইন্টারনেটে কানেক্ট বাড়ছে, কারণ দিন বেদিন ইন্টারনেটে মানুষ কানেক্টিভিটি দিন বেদিন বাড়ছে, তো সেক্ষেত্রে মানুষের ওয়েবসাইটের ডিমান্ডও বাড়ছে। তো সেই জন্য এরকম কয়েকটা কনসেপ্ট উপর বেস্ট করে আমরা অবশ্যই বলে থাকি ওয়েব ডিজাইনার হয়ে কী করা উচিত, আমাদের কাজ করা উচিত। এবং অবশ্যই আমি তো খালি সাইড ইফেক্ট বললাম, সরি আমি খালি ইফেক্ট বললাম না, লাভ ইফেক্ট বা আপনাদের কি বলে এটাকে, যেটা আপনাদের লাভবান ইফেক্ট, কিন্তু সাইড ইফেক্টও আছে, একটু পরে আলোচনা করছি। ওয়েব ডিজাইন এবং রেসপন্সিভ ওয়েবসাইট কাকে বলে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইটস কাকে বলে, এখানে মূলত একটু ভুল আছে, আরেকবার আমি বলে দিই, এখানেও কিন্তু কি আছে, ভুল আছে। রেসপন্সিভ ওয়েব পেজ হবে, আর এখানে রেসপন্সিভ ওয়েবসাইট। এখন ওয়েব পেজ আর ওয়েবসাইটস পার্থক্য কি? ওয়েব পেজ মানে হলো যেটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে সিঙ্গেল পেজ ওয়েবসাইট ওয়েব, যেটা মানে কি, মানে হলো যেমন আমি যদি আমার এমডি আব্দুল্লাতে যাই, ওকে, এখানে আপনি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেখানে কি শুধুমাত্র কয়েকটা কনসেপ্টের উপর বেস করে তৈরি করা, ঠিক আছে। এই যে আমাকে এখানে চুজ করবেন অ্যাবাউট কি, পরবর্তীতে পোর্টফোলিও কি, আবার এখানে যদি ক্লিক করেন সেম জিনিসটাই, অ্যাবাউট, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট, তার মানে 5-6টা জিনিসের উপর বেস করে কি কিন্তু কি এই জিনিসগুলো এখানে তৈরি করা। এবং এই জিনিসটাই হলো কি আমাদের সিঙ্গেল পেজ, কারণ আমার এখানে কোনো মাল্টিপল পেজ নিয়ে কাজ করা হয়নি, তো এটাকে বলা হচ্ছে সিঙ্গেল একটা ওয়েব পেজ। আর একটা হলো মাল্টি ওয়েবসাইটস, সেই ওয়েবসাইটসটা হলো যে একটা পেজ বা একটা পেজের উপর ডিপেন্ড করে না, সে কয়েকটা ওয়েব পেজের উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন ইউআই ল্যাবের ওয়েবসাইট আমরা যদি ঘুরে আসি, দেখবেন যে ফাংশনের উপর ফাংশন, মানে একটাতে ক্লিক করলে অন্য আরেক পেজে চলে যাচ্ছে, অন্য আরেক পেজে চলে যাচ্ছে, এরকম মাল্টিপল পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত। তার মানে পার্থক্যটা এখানেই, যেটা সিঙ্গেল পেজ সেটাকে বলা হয় ওয়েব পেজ, আর যেটা মাল্টিপল পেজ নিয়ে ওয়েবসাইট করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে, ওয়েবসাইটস বলা হচ্ছে। এখন এখানে আরেকটা ওয়ার্ড কিন্তু এডিশন হয়েছে, রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি, আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়, মানে ব্যবহার করা হয় কিসের মাধ্যমে, অবশ্যই ব্রাউজারের মাধ্যমে। আর এক একটা ব্রাউজার এক একভাবে কাজ করে, তাই না, এক একভাবে, এটা বলা ভুল হয়নি, এটা বলা ভুল হয়েছে, এক একটা ব্রাউজার এক একটা ডিভাইসে এক এক রকম ভাবে শো করে। ধরেন আজকে আপনি একটা মোবাইল ইউজ করছেন যেটার ডিসপ্লে সাইজ হলো কত 6 বাই কত, যেটাই হোক 6 বাই ইটিসি হোক, আবার অন্যরা একজন ইউজ করতেছে যেটা 4 ইঞ্চির। এখন কত হলো, দোনোজনের ডিসপ্লে সাইজ কিন্তু সেম না, দোনোজনের জন্য ডিজাইন করলে ডিজাইনটা কিন্তু সেম হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে এখানে যেটা করতে হচ্ছে, তার মানে আমার এমনভাবে ডিজাইনটাকে তৈরি করতে হচ্ছে যেটা আমাদের ছোট ডিভাইসেও সেম থাকবে, মানে ছোট ডিভাইসেও ওইরকম স্মুথলি কাজ করবে, ওই বড় ডিভাইসে গেলেও ওইভাবে যেন স্মুথলি কাজ করে। শুধুমাত্র মোবাইলের জন্য না, আপনি ট্যাব আছে না আমাদের, যেগুলো ট্যাবের মধ্যেও বিভিন্ন ধরনের সাইজ আছে, ডেস্কটপের মধ্যে বিভিন্ন ধরনের মনিটরের সাইজ আছে, তো কারোটা 24 ইঞ্চি, কারোটা 18 ইঞ্চি, কারোটা 19 ইঞ্চি, আমারটা কত আমি নিজেও জানি না, পিক্সেলটা আমার মনে আছে, আর সেটা হলো 1365 পিক্সেল আমার পিক্সেল সাইজ। তার মানে এরকম অনেকের ডিসপ্লে সাইজ অ্যাভেলেবল। প্রতিটা ডিসপ্লেতে যদি প্রপারলি কাজ করার জন্য কিছু কন্ডিশন আমাকে ব্যবহার করতে হবে, কিছু অতিরিক্ত ভাষাগত কমান্ড আমাকে দিতে হয়, সেই ভাষাগত কমান্ডগুলো যদি আমি তাদেরকে দিই, সেই ডিজাইনটাকে বলা হয় রেসপন্সিভ, সেই কমান্ডগুলোকে বলা হয় রেসপন্সিভ কমান্ড। আর যখন একটা ওয়েবসাইট করবো অবশ্যই তখন আমরা কি করব, এই কমান্ডগুলো দিয়ে অ্যাজ এ রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করব। ওকে, আমি এখন আপনাদের থেকে একটা কোয়েশ্চেন নিব, সেটা হলো যে এই যে 4টা পয়েন্ট আমরা আলোচনা করলাম ওয়েব ডিজাইন থেকে শুরু করে রেসপন্সিভ পর্যন্ত, সবাই বুঝতে পেরেছেন কিনা, একটু ইনস্ট্যান্ট জবাব দেন। আচ্ছা ঠিক আছে স্যার, সবাইকে ধন্যবাদ। আমি এখন একটু ব্রেক নিব, সেটা হলো আমাদের নামাজের ব্রেক, 15 মিনিটের একটা ব্রেক নিব। হ্যাঁ জি, রাখি। আপনাদেরকে আমি এখানে একটা রিসোর্স দিচ্ছি, সেটা হলো আপনাদেরকে কিছু পিডিএফ আর সাথে কিছু লিঙ্ক, একটা টিএক্সটি ফাইল থাকবে, তার মধ্যে ইনক্লুডেড কিছু লিঙ্ক থাকবে। তো এইগুলো যদি আপনি এন্ট্রি করেন সবগুলোই দেখবেন যে ইংরেজিতে লেখা কিছু কন্টেন্ট, বা আমরা এগুলোকে ব্লগ বলি, তাই না। এখন যে বিষয়টা হলো এগুলো কি অ্যাকচুয়ালি, বা এগুলো কেন আমাদের, কেন এগুলো প্রয়োজনীয়, এগুলো প্রয়োজনটা হলো সর্বপ্রথম একটা বিষয় হলো আপনি আমার মুখে আজকে এই কনসেপ্টগুলোকে বাংলায় শুনতে পাচ্ছেন, তাই না, কিন্তু যখন আপনি ওগুলোকে পড়বেন তখন কিন্তু আপনি অবশ্যই, যাদের আমরা ইংরেজিতে একটু উইক, আমি যেমন 1 নাম্বার, আমি সবার প্রথম, আমি নিজেই উইক, তো আমাদের জন্য এটা একটা রিভিশন হয়ে যাবে। আপনি যে ভার্সনটা বাংলাতে পড়ছেন সেই ভার্সনটা ইংরেজিতে পড়বেন নাম্বার 1,
আপনি কিছুটা হইলেও বুঝতে পারবেন। আরেকটা বিষয় হলো আমাদের এই জিনিসটার প্রতি অভ্যস্ত হওয়া শুরু হবে, কারণ আমাদের দিন শেষে আমাদের গুগলই ভরসা। যেমন আজকে একটা প্রবলেম ফেস করছেন, সেটা কিন্তু আপনি আমাকে শেয়ার করতে পারলেও আমি আপনাকে ওই সময় মতো সময়টা নাও দিতে পারি। যেমন আজকে আপনি একটা হুট করে প্রবলেম পড়লেন সন্ধ্যা 7টা বাজে, অথচ সন্ধ্যা 7টা বাজে কিন্তু আমি নিজেও অ্যাক্টিভ থাকি অন্যদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার গুগলই ভরসা। এখন গুগলকে কোয়েশ্চেন করার অভ্যস্তটা এখন থেকে নেওয়ার জন্যই আপনাদের এই পদক্ষেপটা নেওয়া, আপনাদেরকে এই রিসোর্সগুলো অ্যাড করা। আপনারা অবশ্যই এই রিসোর্সগুলো পড়বেন, পরে কি বুঝেছেন না বুঝেছেন, নতুন কি মানে ক্লাসের বাহিরেও নতুন কি শিখতে পেরেছেন, এই জিনিসগুলো শেয়ার করবেন। আমার পয়েন্ট অফ ভিউটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আর ভিডিও ড্রাইভ থেকে কখনো যদি কোনো কারণবশত ডাউনলোড না হয়, তার কয়েকটা রিজন হতে পারে। তার মধ্যে একটা রিজন হলো আপনার নেট কানেকশনটা একটু হয়তোবা দুর্বল, যেটা গুগল গুগল আপনার থেকে যেটা এক্সপেক্ট করতে চাচ্ছে গুগল ড্রাইভ সেটা পাচ্ছে না, সেজন্য অনেক সময় মাঝখানে ছেড়ে দেয় অথবা উইক হয়ে যায়। অথবা এরপরে যদি সবকিছু নেটওয়ার্ক ঠিক থাকে, আপনি একটা কাজ করবেন, সেটা হলো আপনি যদি ইন্টারনেটে ইউজ করেন, ইন্টারনেটের অন্য কোনো ইয়াতে লিঙ্কে জয়েন করে বা অন্য কোনো ব্রাউজার থেকে আপনি ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো আমাদের ওয়েব সেক্টরে এসে সব ডাউনলোড না করে পিডিএফ যদি ব্রাউজ করা যায় আরো ভালো, তাহলে তো ডাউনলোড করা লাগলো না, আপনি এখান থেকে পড়ে নেন। যেমন এই যে আমি আপনাদেরকে যে ফাইলগুলো দিয়েছি, হ্যাঁ আমি অন্য, আচ্ছা যেমন এই যে আমি কয়েকটা ফাইল দিয়েছি, এর মধ্যে একটা হলো টিএক্সটি ফাইল। টিএক্সটি ফাইল আপনি এখান থেকে রিড করতে পারছেন, তাহলে তো পড়ে নেন, খুব ভালো। তাহলে আপনাকে আর ডাউনলোড করা লাগবে না, এই যে এখান থেকে ডাউনলোড করা লাগবে না। এখানে বলতেছে আপনি গুগল দিয়ে এটা ইউজ করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটাই বেস্ট। এই যে আপনি এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে এইখানে ওয়েব ডিজাইন সম্পর্কে কি লিখেছে বা এখানে যিনি লেখক উনি কি বোঝাতে চাচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে, তো এটা আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটা একটা ওয়ে। আবার এখানে সে বলতেছে আপনার যদি পড়ার ইচ্ছা হয়, আপনাকে এখানে সে অপশনও দিয়ে দিচ্ছে যে আপনি গুগল ড্রাইভ থেকেও পড়তে পারেন চাইলে। এই যে আপনি গুগল ড্রাইভ, অন্যান্য অনেকগুলো ডক হাব অনেকগুলোই দিচ্ছে, আপনি এখান থেকেও পড়তে পারেন। এগুলো ইজি ওয়ে আছে। জি, বাংলা সাইট আছে, কিন্তু বাংলা সাইট আমি দেই নাই, তার কারণই হলো ওইটা, সেটা হলো কি আপনাদেরকে ইংরেজিতে অভ্যস্ত করানোর জন্য। আমার হাতে যদি ওই ক্ষমতা থাকতো যে বাংলা সাইট ধরার মতো বা বাংলা সাইট যেগুলো আছে ওগুলোকে ভ্যানিশ করার জন্য, আমি ওটাই করতাম। কারণ বাংলার উপর আমরা এতটা হয়ে গেছি, কারণ আমরা এখন বিষয়গুলোকে আমাদের শিখতে হবে। এখন বাংলা তো আমি বলতেছি, কারণ বাংলা আপনারা আমার মুখ থেকে একবার শুনতেছি, আপনি অবশ্যই চাইবেন যে বিভিন্ন ভেরিয়েশন থেকে বিভিন্ন ইনস্ট্রাক্টর থেকে যদি কিছু কন্টেন্ট পাওয়া যায়, খারাপ কি ভালো, তো আমি একটা জিনিসকে বিভিন্ন পার্সপেক্টিভে দেখবো। এখানে বিষয়টা হলো যে আপনাকে আমি ইংরেজির সাথে পরিচিত করাতে চাচ্ছি, ঠিক আছে? আপনি বুঝবেন না এটা আমি 100% জানি, যারা আমরা ফ্রেশার বা আমরা যারা একটু উইক, সেটা আমরা আমরা বুঝবো না, সেটা আমি 100% জানি। বাট আমি চাচ্ছি যে আপনারা একটু চেষ্টা করেন, কারণ ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আপনি বোঝার ক্ষেত্রে না, আপনি যখন ভবিষ্যতে ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, কথা বলার দরকার নেই, ক্লায়েন্ট যদি মেসেজ করে ওই মেসেজটা অ্যাটলিস্ট যেন আমরা কি করতে পারি, রিপ্লে করতে পারি, এরকম একটা অ্যাবিলিটি আমাদের থাকা উচিত। আচ্ছা, আমরা মডিউল স্টার্ট করি, হ্যাঁ, অতিরিক্ত কথা আমরা না বলি। তারপর কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আমি অ্যাকচুয়ালি যে ক্লাসের বাইরে আলোচনা হবে না বিষয়টা তেমন না, আপনারা অবশ্যই ক্লাসের বিষয়ে আলোচনা করবেন, বাহিরেও আলোচনা করবেন। আমাদের ওয়েব ক্লাসে বা ওয়েবসাইট নিয়ে যখন আমরা আলোচনা করি, সর্বপ্রথম সবচেয়ে বেশি কনফিউজিং একটা কনসেপ্ট হলো এই যে ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমরা ওয়েব ডিজাইনার হিসেবে যাকে চিনি, ওয়েব ডেভেলপার হিসেবে তাকে চিনি, এদের মধ্যে পার্থক্য আছে কিনা, এগুলো একবারেই সেম জিনিস, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকি। তো আমরা এটার জন্য অনেকভাবে রিসার্চ করেও অনেক সঠিক উত্তর পাই, অনেকে উত্তর পাই না। অনেকে এইভাবে ফোকাস করে বলে দেয় যে এটা এটা সেমই, আলাদা কোনো পার্থক্য নেই। তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা হলো, দোনোটা কনসেপ্ট ভিন্ন, আলাদা, কোনো কারোর সাথে মিলে না। ওয়েব ডিজাইন যে সে কাজ করে হলো ইন্টারফেস নিয়ে, আরেকটা হলো ডেভেলপমেন্ট যে সে কাজ করে হলো ব্যাকিং ম্যানেজমেন্ট নিয়ে। এখন দোনোটার কি জিনিস সেটাও তো আবার কনসেপ্ট, তাই না? যেমন আপনি আজকে ফেসবুক ব্যবহার করছেন, আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে গেলেই আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, যেমন এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন না, এটা হলো কি, এটা হলো ইন্টারফেস, এটা হলো ওয়েব ডিজাইনের কাজ, এই যেটা দেখতে পাচ্ছেন। এখন আপনার আজকে একটা কন্টেন্ট ভালো লাগলো, যেমন এই যে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন, আমি এটাকে কনফার্ম করলাম, এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হলো, তাই না?
এখন কত হলো, এই যে অ্যাকসেপ্ট হলো, এই লোকটাকে এখন আমাকে কি করতে পারবে, সে আমাকে এখন মেসেজ করতে পারবে, সে আমাকে ইচ্ছা মতো আমি যা ইচ্ছা তাই করাতে পারবে। এই যেখানে যে অ্যাকসেপ্টেন্স হলো, এই জিনিসগুলোর ম্যানেজমেন্ট কি আমরা করতেছি না, এই জিনিসগুলো পিছন থেকে হয়ে আসছে। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, কাউকে লাইক করা, কমেন্ট করা, এই জিনিসগুলো যে ভিন্ন বিষয়গুলো আছে এগুলো হলো ডেভেলপমেন্ট বা ব্যাকিং ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, যেগুলো ব্যাকে ম্যানেজমেন্ট হচ্ছে পিছনে, যেগুলো আমরা মানে বিহাইন্ড দ্য সিন বলতে পারি। তো এই জিনিসগুলোকে বলা হয় ডেভেলপমেন্ট। এগুলোকে বিভিন্ন ওয়ার্ডের সাথে পরিচয় করা হয়: স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক, স্ট্যাটিক, ডাইনামিক, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট। তার মানে এই জিনিসটাকে কয়েকটা ওয়ার্ডে কিন্তু আপনার সাথে সামনে নিয়ে আসা হয়। তো সেই জিনিসগুলো সবগুলোই সেম: ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড, স্ট্যাটিক, তিনটা সেম, ডেভেলপমেন্ট, ব্যাকিং, ডাইনামিক, এই জিনিসগুলো সেম। এখন বলেন তো এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কনসেপ্টটা কি, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। রাইট, না আপনার এখানে আবার একটু ভুল হয়েছে। আচ্ছা, যেমন এই যে ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন, ডিজাইন করার জন্য আপনি যেটা বলেছেন সেটা হলো ডিজাইন করার জন্য আমাদের ব্যাকে যা করা লাগে। এখন ডিজাইন করার জন্য ব্যাকে কিন্তু আমাদেরই কাজ করতে হয়, তাহলে আমরা কিন্তু ডেভেলপার এক ভাষায় হয়ে গেছি, বাট আমরা কিন্তু ডেভেলপার না, আমরা ডিজাইনার। ডিজাইন করার জন্য ব্যাকে যা করতে হয় সেটা ডিজাইনের কনসেপ্টে পড়ে। বাট এই যে বিভিন্ন ধরনের চেঞ্জ, চেঞ্জ বলতে কেমন, এই যে আপনি যে আজকে লাইক করলেন, সেই লাইকের সাথে সাথে কয়জন লাইক করলো সেটা কিন্তু আপনি এখন, যেমন আজকে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টে 100 মানুষ লাইক করছে, এই যে আমি একজন লাইক করলাম, তাহলে 100 একজন হয়ে গেল না? এই যে কাউন্টিংটা, এই কাউন্টিং এর জন্য কি আপনি কাউকে হায়ার করছেন? অবশ্যই না। কাউন্টিংটা অবশ্যই রাইট। এই যে কাউন্টিং হচ্ছে, আপনি কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা আপনার পছন্দ, এই যে আপনার পর্যন্ত যে আপনি পৌঁছাচ্ছে, এই যে একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে, এই জিনিসগুলোকে বলা হয় ডেভেলপমেন্ট। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আজকে একটা কথা বলবেন, আপনি একজনকে মেসেজ দিচ্ছেন, সেই মেসেজটা অন্য কারো কাছে পৌঁছাচ্ছে এবং সে যখন রিপ্লাই করতেছে ওই রিপ্লাইটা আপনার মাঝখানে আসতেছে। আবার আপনি যদি চান, এই যে আজকে দুইটা কথা বললেন, হাই হ্যালো, ভালো আছো, ভালো আছি, এই কথাগুলো যদি আপনি 2 বছর পর এসে দেখতে চান, অবশ্যই সে কথাগুলো আপনার কাছে কালেকশনে থাকে, তাই না? আপনি এখানে দেখতে পারলে যে আপনি বিগত 2 বছর আগে এর সাথে কি কথা বলেছেন, এগুলোর রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। এই যে এগুলো যে ম্যানেজমেন্ট হচ্ছে আজকে, এই যে আপনার কি মনে হয়, এই যে আপনি আজকে একটা মেসেজ করবে, এই মেসেজটা ওর পর্যন্ত পৌঁছানোর জন্য একজন পার্সনকে হায়ার করতে হচ্ছে না, এটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে। তার মানে এই ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। হুম হুম, রাইট রাইট রাইট। ম্যানেজমেন্টটা, রাইট রাইট, ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। অবশ্যই, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। রাইট, প্রতিটারই নাম রয়েছে, প্রতিটা আলাদা আলাদা কনসেপ্ট রয়েছে, আমি এগুলো ডিসকাস করবো, এটা আজকে আপনাদের মডিউলে আছে। স্যার একটু এক কাজ করেন, আপনি একটু মডিউলে দেখে নেন, এই যে এসটিএমএল আছে, এসটিএমএল কাকে বলে, হোয়াট ইজ ওয়েব ডিজাইন টুল, ফাইল ডিজাইন, সব আলোচনা করবো স্যার। স্যারের কোয়েশ্চেনগুলো অনেক রিলেটেড, মানে আমি একটু পরে ডিসকাস করবো, স্যার ওই কোয়েশ্চেনগুলো আগে নিয়ে আসছে নাকি। ওকে স্যার, আমি আশা করি সবারটা ক্লিয়ার। আর কারো কোনো কি কনফিউশন আছে? আচ্ছা, আশা করি আর কারো কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে অবশ্যই আস করতে পারেন। জি জি, অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা ডিজাইনটাই দেখবো, আমরা ডেভেলপমেন্টটা দেখবো না, কারণ ডেভেলপমেন্ট পার্টটা অনেক বিশাল। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া নিব যে ডেভেলপমেন্ট যা করা হয় বা ডেভেলপমেন্টের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করা হয় সেগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটার একটা কনসেপ্ট আমরা অবশ্যই নেব। ওকে, তো আশা করি আমি মোটামুটি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা বুঝাতে পেরেছি। তারপরে যারা না বুঝে থাকবেন অবশ্যই ডিসকাস করে বুঝে নেবেন, কোয়েশ্চেন করে বুঝে নেবেন।
আপনাদেরকে জাস্ট আরেকটা আউট অফ টপিকের বাইরে একটু আলোচনা করি। আমরা যখন ব্রেক টাইম নিই তখন আমরা লিভ না নিয়ে জাস্ট আমরা নিজেকে মিউট করে রাখাটাই বেটার। কারণ আপনি লিভ নিচ্ছেন, এটা আবার হচ্ছে, তো আপনি আপনাকে জয়েন করতে হচ্ছে, আপনি জাস্ট মিউট করেও যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, জাস্ট এটা অফ টপিক ছিল। তো আমরা এখন মডিউলে সর্বপ্রথম যেটা হলো সেটা হলো ওয়েব ডিজাইনের জন্য স্টার্ট আপ হচ্ছে। তো স্টার্ট আপ ওয়েব ডিজাইনের সর্বপ্রথম যে কোয়েনটা হলো সেটা হলো যে HTML কাকে বলে, রাইট? তার মানে এখন আমাকে আগে বুঝতে হবে যে ওয়েব ডিজাইন তৈরির জন্য আমার কি কি জানা প্রয়োজন, তাই না? কি কি জানতে হবে। যেমন আপনি আজকে একটা ফটো এডিট করবেন, আপনার মাথায় একটা জিনিস আসলো যে আজকে আপনি কিছু ফটোশ্যুট করেছেন, একটা ফটোতে কিছু বাজে ইমপ্যাক্ট বা ইনগ্রেডিয়েন্ট চলে আসছে, আপনি ভাবছেন এটাকে আজকে একটু কাস্টমাইজ করবেন, এডিটিং করবেন। তখন আপনি যদি কম্পিউটারে বসেন, অবশ্যই আপনি কম্পিউটার বেস কিছু সফটওয়্যার ধরবেন, যেমন ফটোশপ আছে, বা অন্য কারো কোনো ওয়েবসাইটের আইডিয়া থাকলে সে তখন অন্য কোনো সফটওয়্যার প্রতি আইডিয়া থাকলে তখন উনি ওই সফটওয়্যারটাকে ব্যবহার করছেন। আপনি মোবাইলে বসলে মোবাইল রিলেটেড যেসব সফটওয়্যারগুলো আছে আপনি ওই সফটওয়্যারগুলোকে ব্যবহার করছেন। পিক্সআর্ট আছে, আর অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারেন। তার মানে আপনি শেষমেশ কি হচ্ছে, আপনার কারো সফটওয়্যারের শরণাপন্ন হতে হচ্ছে আপনার এই কাজটা কি কার্যকর হওয়ার ক্ষেত্রে, বা সেই সফটওয়্যার সেই কাজটা সম্পাদন হওয়ার ক্ষেত্রে। একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করতে চাইবেন তখন ওয়েবসাইটের জন্য কোনো নির্ধারিত কোনো সফটওয়্যার কখনোই তৈরি হয়নি, আদৌ তৈরি হবে কিনা জানা নেই। তো এখানে কি করতে হয়, এখানে অবশ্যই আপনার কমান্ড লাইনের মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে হয়। তার মানে হলো আপনি একটা কাজ করাবেন, সে কাজটা মূলত কোনো ফাংশনেবল না, আপনাকে কি করতে হবে, কমান্ড করতে হবে যে এই তুমি কাজটা করো, ঠিক আছে? এই কাজটা করার মাধ্যমে সে যখন রিপ্লাই করবে তখন এই যে কমান্ড লাইনের মাধ্যমে কমিউনিকেশনটা, এটাকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহার করব। এবং এই কমান্ড লাইনটা কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমরা করব। তো সেটা কি কি, নাম্বার 1 যেটা হলো সেটা হলো HTML। এটার জন্য আমার একটা ছোট একটা ইমেজ আছে, আমি আমাদেরকে এই ইমেজটা দেখাই। এই যে ইমেজটা, এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ইমেজ, এবং খুবই ছবি যখন কথা বলে বা এরকম একটা হোয়েন ইমেজ স্পিক টাইপ একটা ইমেজ। তো এখানে বিষয়টা হলো সর্বপ্রথম এখানে আপনি কিছু জিনিস দেখতে পাচ্ছেন, যেমন আপনি এখানে তিনটা ল্যাঙ্গুয়েজের একটা তিনটা সাইন দেখতে পাচ্ছেন, আবার এখানে তিনটা মানুষের চিত্র দেখতে পাচ্ছেন। এখন এখানে বোঝার কোনো উপায় নেই মূলত আপনি এখানে কি বুঝাতে চাচ্ছেন, কিন্তু যখন এটা ডিসক্রাইব করা হবে তখন আপনি বুঝতে পারবেন যে ও এটা মানে এটা ছিল। তো সর্বপ্রথম এখানে যে বিষয়টা আসে সেটা হলো যে HTML নামক একটা কি আছে, উপরে একটা আইকন আছে। এটার মানে হলো HTML এবং কঙ্কালের মধ্যে একটা পাইয়া আছে, মানে তাদের মধ্যে একটা সিমিলারিটিস আছে। তারা একটা মানুষের মধ্যে কঙ্কালটা যেমন ইম্পর্টেন্ট, HTMLটাও ততটা ইম্পর্টেন্ট। কঙ্কাল ছাড়া মানুষকে যদি মাংস দিয়ে তৈরি করা হতো তাহলে আমরা ওরকম কি আজকে যেমনটা আমরা হাঁটতে পারছি ওরকম হাঁটাচলা করতে পারতাম না, তাই না? পানির মতো চলতে হতো, ইয়ার মতো করে। অনেক কার্টুন দেখি না আমরা, কি করে ওই বিশেষ করে টম এন্ড জেরির, হাড্ডি নিয়ে যায়, হাড্ডি টমকে ভয় দেখালে টমের হাড্ডি ছুটে পড়ে যায়, টম তখন গড়ায় গড়ায় যায়, তাই না? এরকম একটা কনসেপ্ট মানে ওদের মাথায় ওরাই তৈরি করে রাখছে। তো এরকম বিষয়টা হতো। তার মানে আমাদের শরীরে হাড্ডি যতটা ইম্পর্টেন্ট, HTML একটা ওয়েবসাইট তৈরিতে ততটা ইম্পর্টেন্ট। তার মানে আপনি এটাকে বলতে পারেন HTMLটা হলো আমাদের স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। এবং এই HTML এটা হলো চারটা ওয়ার্ডের একটা সংক্ষিপ্ত রূপ। এটার ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, রাইট? এখন এটার সংক্ষিপ্ত রূপ হলো HTML, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। মার্ক আপ মানে কি, একটা মার্কিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা মার্ক করতে পারি বা স্ট্রাকচার তৈরি করতে পারি। সেম জিনিসটা যখন আবার এখানে চলে আসলো, এই যে 2 নম্বর ইয়াত দেখেন, সেখানে কি আছে, CSS নামক একটা আইকন, নিচে দেখেন সেমই একটা মানুষ, কিন্তু পার্থক্য কি, এখানে কঙ্কাল ছিল, এখানে সম্পূর্ণ একটা মানুষ মনে হচ্ছে, তাই না? ভদ্রশালীন একটা মানুষ মনে হচ্ছে। তো এখানে বিষয়টা কি হলো, একটা HTML যখন কঙ্কাল তৈরি করলেন আপনি, তার একটা কঙ্কাল দিয়ে কিন্তু পরিপূর্ণ মানুষ কিন্তু হয়নি, তাই না? একটা কঙ্কাল দিয়েই কি মানুষ হয়ে গেছে? আমরা যখন হাঁটাচলা করি বা আমরা নিজেদের যখন ইন্টারফেস করি তখন আমরা নিজেদেরকে কি দেখি, কঙ্কাল দেখি না, আমরা দেখি সম্পূর্ণরূপে গোস্ত মাংস পেশি একটা পার্সন। তো এখন HTMLও তখন কি, যখন একটা HTML আপনি স্ট্রাকচার তৈরি করেন তখন HTMLটা কি থাকে, ওইরকম একটা কঙ্কাল থাকে। এবং এই CSS কে ব্যবহার করে তার ওই কঙ্কালের মাথায় কিভাবে চুল প্রদান করতে হবে, তার চোখের শেপ কেমন হবে, তার ভ্রু আই কেমন হবে, পরে তার নাক কেমন হবে, এই জিনিসগুলো অ্যাড করে। তার মানে হলো CSS আমাদের ওয়েবসাইটে এই যে মাংসপেশি থেকে শুরু করে তার বডির স্ট্রাকচারের ডিজাইনটা কেমন হবে সেটা ডিফাইন করে।
এবং এই সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। দ্যাট মিনস এই HTML তৈরি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো সে কি করে, স্টাইলের কাজ করে, মানে তার সৌন্দর্যের কাজ করে। এক্সাম্পল স্বরূপ আমি ধরেন UI ল্যাবের পেজটাই দেখাচ্ছি, uilab.org। কত সুন্দর একটা ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আসতেছে একটু ওয়ে। তাই কেউই শুনতে পাচ্ছেন না আমার সাউন্ড? আচ্ছা, মেবি নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করুন। হ্যাঁ, এখানে যদি কারো নেটওয়ার্ক ইস্যু হয়, আচ্ছা আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আরেকবার জয়েন করলে আপনি আশা করি নেটওয়ার্ক ইস্যুটা প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা বলতে চাইলাম সেটা হলো যে দেখেন কত সুন্দর গোছালো একটা ওয়েবসাইট। এটা কিন্তু HTML CSS সমন্বয়। ফর এক্সাম্পল আমি এখন CSS-টা অফ করে দিলাম, ডিসেবল। এই যে আমি কি করে দিছি, CSS কে ডিসেবল করে দিছি। দেখেন তো এখন ওয়েবসাইটটা কি আর আগের মতো দেখা যাচ্ছে? না, এখন কিন্তু ভেঙে গেছে। এই যে এখানে যে আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এটাই হলো HTML, এবং এই রেজাল্টটাকে যখন CSS ইনক্লুড করা হচ্ছে, এই যে দেখেন এটা হলো কি পুরো সম্পূর্ণরূপে ওয়েবসাইট ডিজাইন। আশা করি বুঝতে পারতেছেন যে এই CSS ছাড়া যদি ওয়েবসাইট তৈরি করা হতো তাহলে তার ইন্টারফেসটা দেখতে কেমন হতো। এই যে এরকম যদি কারো ওয়েবসাইট আপনি দেখেন, আপনি তো তার ঢুকার সাথে সাথে বেরই হয়ে যাবেন, বলবেন যে যে লোক যে যারা এইসব ওয়েবসাইট তৈরি করে তাদের কেমন হবে, মানে সার্ভিস কেমন হবে আমার জানা আছে নাকি স্যার? কারণ এই ওয়েবসাইট দেখে মনে হয় না কেউ আমরা পছন্দ করবো, তাদের ওয়েবসাইট আমরা ব্রাউজ করব। কিন্তু যখনই, হ্যাঁ রাইট, মোবাইলে যখন এই 2012-13 দিকে যখন আমরা কি করতাম, হ্যাঁ জাভা ফোন, বিশেষ করে তখন ওই সময়টা নোকিয়া ভালো চলতো। নোকিয়া আমার খুবই ইয়ার মোবাইল ছিল হলো নোকিয়া সি সি C2 না কি যেন একটা ছিল মডেল, আরেকটা ছিল এস এস মোবাইল যেগুলো, রাইট C1 মনে হয়, আমার মডেলগুলো মনে নাই। আর এটা ছিল নোকিয়া 225, এরকম অনেকগুলো মডেল। রাইট স্যার, অনেক মডেল ছিল ওই সময়কে, আমরা এগুলো ব্রাউজ করতাম, তখন দেখতে অনেকটা এরকম আসতো ইন্টারফেসগুলো। কারণ তারা চাইতো না যে জাভা মোবাইল এমনিতেও অনেক ছোটোখাটো মোবাইল, তার উপর যখন এইসব ভারী ভারী ব্রাউজার CSS দেওয়া হচ্ছে তখন দেখা যাবে যে এগুলো এক প্রকার ব্রাউজিং করতে অসুবিধা হয়ে যায়, তখন তারা এগুলোকে ডিসেবল করে একবার খুবই ইজি একটা সফটওয়্যার তারা রাখতো। তো এখন যখন আপনি CSS কে ব্যবহার করছেন তখন দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এর ইন্টারফেসটা কেমন, তাই না? তাহলে আমরা আসলে বুঝতে পারছি যে CSS এর গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে এখন আমরা যদি পিকচারটাকে দেখতে পারলে আমরা এখন বুঝবো যে কঙ্কাল থেকে মানুষটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যেই ইনগ্রেডিয়েন্ট থেকে শুরু করে যে মাংসপেশি, জামা কাপড়, জুতো বৃত্তাবন করছে সেটা কে করছে? CSS। তার মানে আমাদের ওয়েবসাইটে এই কাজগুলো CSS করে থাকে। তাহলে আরেকজন তো রয়ে গেল জাভাস্ক্রিপ্ট, এই কি কাজ করে? এখন কথা হলো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা সাদা সিধা মানুষ, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপটা বাঁকা করে, দাঁত কয়েকটা বের করে, হাঁটুটারে বাঁকা করে কি সুন্দর তারা কি করতে, স্ক্যাটিং করতেছে। এবং স্ক্যাটিং এমন ভাবে করতেছে মনে হয় যে একটু পরে দুটো র্যাপ সঙ্গ করে ফেলবে, না ইয়ো ইয়ো করে, হ্যান ত্যান ব্লা 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 করে একটা র্যাপ সঙ্গ গেয়ে ফেলবে। তো অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা হয় সেটা হলো যে HTML CSS যখন একটা ওয়েবসাইট তৈরি করে, জাভাস্ক্রিপ্টের অনেক বিশাল একটা দায়িত্ব তার মধ্যে থাকে। সেটা হলো যে এই ওয়েবসাইটের বিহেভিয়ার বিষয়গুলো। বিহেভিয়ার বলতে কি বোঝায়, এখানে মানুষরূপী বুঝে দিকে সে বলতেছে যে ওয়েবসাইটের বিহেভিয়ার কেমন হওয়া উচিত সেটা। কিন্তু আমি যদি বলি যে ওয়েবসাইটে অ্যাডভান্স কিছু কার্যক্রম যেটা আমাদের CSS এর পক্ষে দেওয়া সম্ভব না, অ্যাডভান্স কিছু কার্যক্রম বলতে কেমন কার্যক্রম, এটাও তো আপনি কোশ্চেন করতে পারেন। এই যে এত সুন্দর ডিজাইন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এত সুন্দর ডিজাইন থেকে যে এখানে সবগুলো ডিজাইনই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণরূপে কি দিয়ে তৈরি? অবশ্যই CSS দিয়ে তৈরি, ঠিক আছে? কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটটা আরেকবার একটু রিপ্রেজেন্ট করি, এখানে কিছু মজার কিছু অ্যানিমেশন আপনি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে কিছু ওয়েবের মতো, জালের মতো, তাই না? আমি মাউস নিচ্ছি, ওই জাল মাউসের একটা মাউস কার্সরের একটা একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ সে কি করতেছে, জালগুলো সরে যাচ্ছে। স্যার সবারই কি সেম প্রবলেম হচ্ছে এগুলো? আচ্ছা আমি একটু ওনাকে মেসেজে লিখে দিই, উনি মেবি আমাকে শুনতে পাচ্ছে না।
ওকে, তো যদি কারো এরকম প্রবলেম হয় আপনার একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করলে আশা করি আপনার যে প্রবলেমটা ফেস করছেন সেটা সলভ হয়ে যাবে। এই যে এখানে যে আপনি কিছু জাল দেখতে পাচ্ছেন, আমি মাউস নিচ্ছে আবার সরে যাচ্ছে আবার চলে আসতেছে, এই কাজটা কিন্তু সিএসএস দিয়ে সম্ভব না। এটাকে অলওয়েজ কি দিয়ে তৈরি করা হয়েছে? জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। এরপর এই যে এখানে যে ক্লিক করি, ক্লিক করলে সে আমাকে আবার ফ্রন্টে নিয়ে আসে একবারে টপে, এটাকে বলা হয়, এটাও জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি। এরপরে এই যে একটা ইমেজের বিস্তারিত আমি পড়তে চাচ্ছি, এখানে তো শর্ট ইমেজ বা শর্ট ব্রিফিং, এই যে আমি যখন লেন্থলি ভাবে পড়তে চাচ্ছি, এই যে একটা লোডিং নিচ্ছে, এই লোডিং এর পরে একটা সেম ইমেজটাই কি হচ্ছে, রিপ্রেজেন্ট হচ্ছে বড় সড়ো আকারে, এটা জাভা স্ক্রিপ্ট। তার মানে এই যে এক্সট্রা ফিচার, এক্সট্রা অ্যানিমেশন, অটোমেশনের যে কাজগুলো যেগুলো আমার সিএসএস দিয়ে সম্ভব ছিল না, সেগুলো কার্যকর হচ্ছে। তো এগুলো কি বলা হচ্ছে? এগুলোকেই বলা হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট। এখানে কাউন্টিং চলতেছে, এই যে দেখেন 148 দিন, 20 ঘন্টা, 29 মিনিট, 15, 16, 17, এই কাউন্টিংটা কি দিয়ে তৈরি? জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি। এরপর এখানে যে স্লাইডিং আছে, এই যে স্লাইড হচ্ছে, এটা কিন্তু সিএসএস দিয়ে সম্ভব না, কিন্তু এটা স্লাইড হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি। তার মানে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি, এচটিএমএল সিএসএস দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করলেও আমরা যে অ্যাডভান্স যে অ্যানিমেশনগুলো সেগুলো আমরা সিএসএস দিয়ে করতে পারি না, সেগুলোর জন্য আমাদের কি কি করতে হয়? জাভা স্ক্রিপ্টের সহায়তা নিতে হয়। অবশ্যই। হুম 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 রাইট। হ্যাঁ, আচ্ছা, এখন হ্যাঁ, এখন যদি বলেন যে স্যার আমাকে তো খুব শখ আমি নিজের নামের সাথে ডেভেলপার নামটা যোগ করব, হ্যাঁ এটা অ্যাড করতে পারবেন, কিন্তু তখন আপনি ফ্রন্ট ইন ডেভেলপার হিসেবে নিজেকে বলতে পারবেন। আপনি তারপরও বলতে পারবেন না যে আপনি একজন ব্যাক ইন ডেভেলপার। ফ্রন্ট ইন ডেভেলপার, আপনি ফ্রন্ট দেখেন। আচ্ছা, যাক, মানে ডেভেলপার নামটা অ্যাড করতে পারলে খুব শান্তি লাগে, তাই না স্যার? ডেভেলপার, ডেভেলপার, রাইট স্যার। আচ্ছা, তো এখন যে বিষয়টা হলো স্যারের যে কনসেপ্টগুলো, যে এখানে স্যার আমি অ্যাটলিস্ট আমি ডেভেলপিং জানি না, বাট আমি তো এখানে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারতেছি যে একটা বাটনে ক্লিক করলে সেটা কি হবে, এটা টপে গিয়ে বসবে। এই যে এই জিনিসগুলোর থটটা, এই জিনিসগুলো নর্মালি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের মধ্যে, প্রোগ্রামিং এর মধ্যে পড়ে, বাট ডেভেলপমেন্ট এটা তেমন একটা কার্যকরী হয় না। আচ্ছা, এটার একটা স্যাম্পল আমি আপনাদেরকে শেয়ার করি। আপনি যেহেতু বলতেছেন ডেভেলপমেন্টের সাথে কিছু কার্যকরী অ্যাড করার জন্য, আমি গ্রেডিয়েন্ট কিছু, আমি কিছু কি বলে, তরকারিতে নুন দিতেছি, হ্যাঁ। যেমন ধরেন আপনি আজকে ফেসবুকে গেলেন, ফেসবুকে তো অ্যাডভার্টাইজমেন্ট চলে, তাই না? ধরেন আপনি স্ক্রল করতেছেন, স্ক্রল করতেছেন, হুট করে দেখলেন যে একটা গেয়া চলতেছে, ভিডিও চলতেছে, একটু পরে দেখলেন যে ভিডিও টপে নাম দেওয়া, কোম্পানির নাম, নিচে স্পন্সর্ড নামক একটা আইডিয়া দেওয়া। আপনি দেখলেন যে এটা এটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, ক্লিক করলে আরো ভিডিও আসবে, আপনি এটা ইগনোর করছেন। এই যে আপনি যে অলরেডি নিচে স্ক্রল করতে করতে চলে গেছিলেন, আবার যে ফিরে আসছেন, এটাও কিন্তু ফেসবুক ধরতে পারে। আমার আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে ফেরত আসছেন এই ভিডিওটা দেখার জন্য, পুনরায় ফেরত আসছেন, এটা কিন্তু ফেসবুক আপনাকে ধরতে পারে, ক্যাচ করতে পারে। এবং সেটা কিভাবে, সেটা এই যে কিছু, হ্যাঁ, সেটা খুবই ইন্টেলিজেন্সে, তো সে এটা ক্যাচ করার পর সে বুঝতে পেরে গেছে যে হ্যাঁ, এই লোকের এটা পছন্দ হয়েছে। এখন ওই রিলেটেড যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, অ্যাডভার্টাইজমেন্ট শো করবে। ওই রিলেটেড যদি কোনো পাবলিক কন্টেন্ট থাকে, সে পাবলিক কন্টেন্টগুলো আপনার সামনে প্রকাশ করানো শুরু করবে। এই যে ওয়েব 2.0 থেকে ওয়েব 3.0 আপডেট হওয়ার রিজনটাই হলো এটা। আপনার থেকে বেশি আপনার সম্পর্কে কে জানে? ইউটিউব, ফেসবুক জানে। তার মানে তারা একটা লেস সিকিউরিটির একটা ভয়াবহ একটা প্রকাশ করতে যাচ্ছে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো, আমরা তাহলে তিনটা জিনিসের সাথে পরিচিত হব এই কোর্সের মাধ্যমে: এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এবং এর মধ্যে কিছু আরো সাব সেক্টর নিয়ে আলোচনা হবে। এইচটিএমএল এর মধ্যে সাব সেক্টর নিয়ে তেমন আলোচনা হবে না। সিএস এর মধ্যে আলোচনা হবে রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো থাকবে। যে জাভাস্ক্রিপ্টের মধ্যে থাকবে যে কোয়ারি। জি জি, থাকবে স্যার। অবশ্যই স্যার। হুম হুম
এগুলো ওয়েবে করা হচ্ছে এবং ওই রিকোয়ারমেন্ট ফিল করার জন্য যেসব ল্যাঙ্গুয়েজগুলোর প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজগুলোকে এডিশন করা হচ্ছে, আবার যে ল্যাঙ্গুয়েজগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে সাবস্ট্রাক্ট করা হচ্ছে। রাইট। হুম হুম হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। ওকে স্যার, তার মানে আমরা এখন সর্বপ্রথম যেটা শুরু করব সেটা হলো স্ট্রাকচার, কারণ স্ট্রাকচার যদি না বানাই আমরা মাংসপেশি কোথায় অ্যাড করব, তো সেজন্য আমার আগে হাড্ডি বানাইতে হবে। তাহলে আমরা এখন হাড্ডি বানানোর জন্য বসে পড়ব নাকি। তো সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ HTML। আমরা এতক্ষণ আলোচনা করলাম HTML ফুল ফর্ম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ওয়েবসাইট অবকাঠামো তৈরি করা হয় তার মাধ্যমে। কিন্তু এখানে আবার কনফিউশন করে দিল 5 আরেকটা অ্যাড করে, তাই না? এখন বিষয়টা হলো এখানে কোনো কনফিউশন না, এখানে আরেকটা পরিচিত আপনাকে অ্যাড করার জন্য বলা হচ্ছে HTML5টাও কি, তাহলে তোমাকে সেটাও বলতে হবে। তো HTML যেটা হলো সেটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা 1993 সালের কি হয় তৈরি হয়, এবং যিনি করেন তার নাম হলো টিম বার্নার্স-লি। আমি অবশ্যই বলবো আপনাদেরকে এই যে বিষয়টা নিয়ে রিসার্চ করার জন্য, যে HTML এর জনক, HTML এর কি তৈরির হিস্ট্রিটা আপনাদেরকে জানার জন্য বলবো। এখন বর্তমান সময়ে যেটা চলতেছে সেটা হলো HTML5, তার মানে আমরা এটা বলতে পারি যে আপডেটেড ভার্সন HTML5 চলতেছে, যেটা 2014 থেকেই চলতেছে। তো নর্মালি HTML1 থেকে HTML3 এর আপডেট আসে 1997-তে, HTML4 এর আপডেট আসে 2009, HTML5 এর আপডেট আসে 2014-তে। এখন স্টিল নয় HTML5 চলতেছে, এবং 2 বছর আগে আমি একটা ব্লগ পড়েছিলাম যেখানে তারা বলেছিল HTML6 এর একটা আপডেট আনবে, কিন্তু সেখানে তারা এখনো পর্যন্ত কোনো নিউজ আসেনি। তার মানে আমরা এখন যেটা স্টেবল আপডেট সেটা নিয়ে কাজ করব। কোয়েশ্চেন একটা থাকতে পারে যে HTML5 শিখলে কি আমরা HTML গুলো সম্পর্কে আইডিয়া পাবো কিনা। সব রকমের আইডিয়া পাবেন, কারণ সিমিলারিটি মেনটেন করে কাজ করা হয়, কিছু চেঞ্জ আনা হয়। তো তার উপর ভিত্তি করে আমরা কি করব, এই জিনিসগুলো শিখব। আর আমরা যদি শিখবো সেটা হলো আপডেট শিখবো, কারণ আমরা পুরাতনগুলো শেখার মাধ্যমে আমরা নিজেকে ব্যাকডেটেড রাখতে চাইবো না। আর আমরা প্রথম বিষয় সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা হলো সেটা হলো কি, আমরা অলওয়েজ আপডেটেড জিনিসগুলো শিখবো এবং আপডেট ভাবে কাজ করবো। ওয়েবসাইট ডিজাইন টুলস, ওয়েবসাইট ডিজাইন করার জন্য কি কি টুলবারের প্রয়োজন হয়? কোনো টুলবারের প্রয়োজন হয় না, একটু আগেই বলছি। বাট আমাদের হেল্পফুল রিসোর্সের জন্য কিছু টুলবার, নাম্বার 1 ব্রাউজার লাগবে, তাই না? এবং একটা ব্রাউজার আমি আশা করি সবার কাছেই থাকে। আপনি হয়তো বা মাইক্রোসফট এজ মিনিমাম তো থাকে, আপনি একটা উইন্ডোজ ইউজ করতেছেন, মাইক্রোসফট এজ ওই যে কয়েন একটা জিনিস বলে না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওইরকম আপনি উইন্ডোজ চালাচ্ছেন, দ্যাট মিনস মাইক্রোসফট এজ এমনিই চলে আসবে। আপনি যদি অন্য কোনো ব্রাউজার পড়েন এটা ডিফারেন্ট, বাট মাইক্রোসফট চলে আসে, তার মানে আপনার কাছে অলরেডি একটা ব্রাউজার আছে, তার মানে আপনার নতুন কোনো ব্রাউজার ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। তার মানে আমার ব্রাউজারের জিনিসটা শেষ, এই যে ব্রাউজার। এরপর যেটা আছে সেটা হলো একটা এডিটর লাগে, এই যে আপনি যে কমান্ড করবেন, তাই না? কমান্ড করার জন্য তো একটা কমান্ড জোন লাগে, যে আমি যেখানে বসে বসে একটু কমান্ড করব, ঠিক আছে? আপনাকে রাজত্ব দেওয়া হলো, বললাম যে আপনি কি করেন, আপনি এদেরকে যাই বলবেন তাই করবে, কিন্তু এদের কারা, এদেরকে আমি এটা ডিফাইন করে দিলাম না, তাহলে আপনি কার উপর কি করবেন, রাজত্ব করবেন। বিষয়টা হলো অনেকটা এরকম। তার মানে আমাকে একটা অবশ্যই কি করতে হবে, কমান্ড লাইন বা কমান্ড লেখার মতো একটা জায়গা অবস্থায় দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কমান্ডগুলোকে ব্যবহার করব। তো কমান্ডের জন্য আমরা অনেকেই অনেক সফটওয়্যারকে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের জন্য বেস্ট বিগিনিং সফটওয়্যার, আমি কিন্তু বেস্ট বিগিনিং সফটওয়্যার বলতেছি, হ্যাঁ, আমাদের শুরু করার জন্য যে বিগিনিং সফটওয়্যারটা আছে বেস্ট, সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে? তো এখানে অনেকের আর্গুমেন্ট থাকতে পারে যে স্যার ভিএস কোড আছে, সাবলাইন আছে, অনেকগুলো আছে, কিন্তু ওগুলোতে আমরা আগামী কয়েকদিন পরে যাব, কারণ আমাদের এখন বেসিকটা ক্লিয়ার হওয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো বেস্ট বিগিনিং সফটওয়্যারটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ডাউনলোড লিখে সার্চ করবো কোথায়, গুগলকে, এবং নোটপ্যাড প্লাস প্লাস .org নামে গুগলে কি আছে একটা ওয়েবসাইট তাদের রয়েছে, তারা সেটার মধ্যে নোটপ্যাড নিয়ে বিভিন্ন ধরনের আপডেট থেকে শুরু করে সর্ব ধরনের কার্যক্রমগুলো তারা এখানে আপডেট করে থাকে। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে 8.4.1, 8.4, 8.3.3 অনেকগুলোই আছে। তো এর মধ্যে আমরা যেটা আপডেটেড সেটা নিতে পারি ডাউনলোড করার পর এখানে একটা ছোট্ট করে একটা সে জিনিস অ্যাড করছে 64 বিট। আবার একটু নিচে গেলে দেখবেন যে 32 বিট। বিট জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার নাও থাকতে পারে, বাট আমি বলে দিচ্ছি, বিটটা হলো আপনার পিসির উইন্ডোজ ভার্সন, আপনি পিসির কোন উইন্ডোজ ব্যবহার করছেন সেটার জন্য বিট। এখন বিট তৈরির রিজনটা কি? বিট তৈরির রিজনটা হলো সর্বোপরি সর্ব ধরনের কম্পিউটার যেন কি করতে পারে, উইন্ডোজকে ব্যবহার করতে পারে। কারণ আজকে আপনি
আপনার উইন্ডোজের কনফিগারেশন হলো, আজকে আপনার ডেস্কটপের কনফিগারেশন হতে পারে 8 জিবি র্যাম, হার্ড ডিস্ক হলো 1 টেরাবাইটের, প্রসেসর হলো কোর i5 7 থেকে 9 বা অনেক আপডেটেড। কিন্তু এমনও পার্সন আছে যারা এখনো কি 2 জিবি র্যামের একটা পিসি চালায় এবং তাদের কোর ডুয়েল কোর নিয়ে চালাচ্ছে। তো সবার জন্য যেন উইন্ডোজটা কম্প্যাটেবল হয় তার জন্য তারা দুটো ভার্সনে কি করে, উইন্ডোজ পরিচালনা করে। তো এখন আপনার উইন্ডোজ কত ভার্সন সেটা জানার জন্য আপনি অবশ্যই এই যে দিস পিসি সবার বাটনেই থাকে, সবার পিসিতে থাকে, দিস পিসিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে আপনি জেনে নেবেন যে আপনার পিসি কনফিগারেশন কত, এবং সেটা দেওয়ার জন্য এই যে সিস্টেম টাইপ কনফিগারেশন আপনাকে দেখতে হবে যে 64 বিট অপারেটিং সিস্টেম, এটা হলো কি আপনার কনফিগারেশন। আমার কনফিগারেশন এটা, তার মানে আমি এখন চাইলে মন মতো করে কি করতে পারবো, 64 বিট ইউজ করতে পারবো। আর যাদের 64 বিট রয়েছে তারা চাইলেও 32 বিট ডাউনলোড করে কাজ করতে পারবে, কিন্তু যাদের 32 বিট তারা চাইলেও 64 ইউজ করতে পারবে না। তো 64-এ গিয়ে ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এখানে ইনস্টলারে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। 3.8 MB ফাইলের প্রায় ফাইলের সাইজ। এখন যেটা হলো সেটা হলো ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক আপডেট ইনস্টল করে নিতে পারবেন, এটা আমি আশা করি সবাই পারবেন। তারপর আমি জাস্ট একবার দেখিয়ে দিই। এই যে না, এখন বাড়ছে, এই যে 4.29 হয়ে গেছে, স্টার্ট ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে আমার। এখন সে ওপেনের জন্য বলবে, এই যে ওপেন করছে, আমি জাস্ট ওপেন করলে সে সাথে সাথে আমাকে ইনস্টলেশনের জন্য কি করবে, ফোর্স করবে। এই যে ইনস্টল ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে চলে আসলো একটা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার, ওকে সব ওকে, এখানে পড়ার কিছু নাই, জাস্ট এখানে এগ্রি নেক্সট সব এগুলো করে কি করবেন, আপগ্রেড করে ফেলবেন। জাস্ট এখানে খালি একটা টিক চিহ্ন দেওয়াটা বেটার, কারণ এখানে টিক দিলে আপনি আপনার পিসিতে বা আপনি আপনার ডেস্কটপে এরকম একটা কি পাবেন, একটা শর্টকাট আইকন পাবেন, এই যে ক্রিয়েট শর্টকাট। এটা দেওয়ার রিজনটা হলো এটা দিলে আপনি যখন তখন এখানে ঢুকতে পারবেন। কিন্তু শর্টকাট রাখাটা আমি পছন্দ করি না যদিও আমার ওপিনিয়নে, কারণ আমি বেশিরভাগ সার্চ করতে ভালোবাসি, এই যে সার্চ, ঠিক আছে। কারণ এই যে শর্টকাট রাখতে দেখবেন যে পিসিটা ভরপুর, এবং এই যে ভরপুর কতগুলো ফোল্ডার, এটা আমার কাছে পছন্দ না, তারপর রেখে দিয়েছি রাগে। ওকে, তাহলে এই যে দেখেন আমি, আপনারা তো এরকমটা দেখতে পাবেন না, এখানে আমি আমার ফোল্ডারে কাজ করেছিলাম দেখে এগুলো দেখতে পাচ্ছেন। এই যে আপনি আপনার ফোল্ডারটাকে অনেকটা এভাবে দেখতে পাবেন, সরি ফোল্ডার কেন বলতে, আপনি আপনার এই যে এই ফাইলটাকে বা এই সফটওয়্যারটাকে অনেকটা এইভাবে দেখতে পাবেন। এখানে যেটা আছে সেটা হলো একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, যে পেজে আপনি চাইলে কাজ করতে পারবেন। তার মানে আমাদের এডিটরের জন্য বা আমাদের টুলবারের জন্য যে দুটো রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো এগুলো, ওয়েবসাইট ডিজাইন টুলস, আরেকটা হলো সরি এডিটর অ্যান্ড এডিটর, আরেকটা হলো ব্রাউজার অটোমেটিকই থাকে। তারপরে যদি আপনার কোনো পার্সোনাল চয়েস থাকে আপনি ইউজ করতে পারেন এডিটর, যেটা আছে আমি যেটা দিলাম সেটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। এরপর আছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন মানে হলো কম্পিউটার ফাইল টাইপ। কম্পিউটার ফাইল টাইপ বলতে কেমন বোঝায়? জি বলে ফেলুন স্যার। রাইট, অবশ্যই। আমরা পরবর্তীতে স্যার, রাইট পরবর্তীতে, কারণ আমরা এখন আগে আমাদের বিগিনিংটা ক্লিয়ার হওয়া উচিত। বিগিনিং ক্লিয়ার করতে গেলে আমাদের অবশ্যই একটা বিগিনিং সফটওয়্যার দিয়ে শুরু করা উচিত, কারণ ওগুলোতে আমরা অ্যাডভান্স কিছু অপশন আমরা অ্যাডিশন করতে পারি যার মাধ্যমে সে আপনাকে শর্টকাট প্রসেসগুলো দেখায়। তো আমরা আপাতত শর্টকাটে যেতে চাচ্ছি না, কারণ আমাদের ওই শর্টকাটের মধ্যে যে ইনক্লুডেড লেখাপড়া আছে এগুলো আমাদের করা উচিত, কারণ ওগুলো যদি আমরা না বুঝি তখন আমাদের জন্য একটু প্রবলেম হতে পারে। সেজন্য আমরা ওগুলোকে আগে জেনে নিই, পরবর্তীতে আমরা অ্যাডভান্স কোনো সফটওয়্যারে সুইচ করবো। হ্যাঁ স্যার, করে ফেলুন স্যার। হুম হুম। আচ্ছা। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা না না, এটা হাসার কিছু না। অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেনগুলো করতেছেন সেগুলো সম্পূর্ণরূপে কোর,
মানে এই ভিতরগত একেবারে এত রিসার্চ কেউ করতে চায় না। এখন আপনি যদি এই কোয়েশ্চেনগুলো অন্য কাউকে যদি আমি বলি যে উত্তর দেন, কেউ দিতে পারবে না, অথচ সবাই কিন্তু কাজ করে এটার ভিতরে, সবাই ফেসবুক চালাচ্ছে, কিন্তু এই উত্তরগুলো কিন্তু কারো কাছে নাই। আমি যদি বলি যে কিভাবে কাজ করে, তখন বলবে যে জাদু, মনে হয় জাদুর মাধ্যমে এগুলো সব বিক্রি হচ্ছে, আসলে কিন্তু জাদু না। আচ্ছা, নাম্বার ওয়ান কোয়েশ্চেন, আপনার এটা ম্যানেজমেন্ট কারা করতেছে? এখানে যে একটা সিঙ্গুলার কোম্পানিজ ম্যানেজমেন্ট করতে বিষয়টা তেমন না, অনেকগুলো কোম্পানি ইনক্লুডেড, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের ডিভাইড করা। যেমন সর্বপ্রথম আছে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হলো ডাব্লিউ, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, এটাকে শর্ট ফর্মে W3C ও বলা হয়, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েব 3 কনক্লুশন এরকম বলা হয় আর কি। W3C লিখে যদি আপনি সার্চ করেন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, মূলত এই যে এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ইজ দ্য মেইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, founded 1994 এবং currently led him by Tim Berners-Lee. The consortium is made up for member organizations that maintain full-time staff working together in development standard on the world wide web. তার মানে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে হলো ওয়েব জগতে যা যা চলতেছে তার সম্পূর্ণরূপে একটা ম্যানেজমেন্ট সিস্টেমটা কে করতেছে, W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম করতেছে। শুধুমাত্র এখন কথা হলো ওয়েব 3C একটা করতেছে। ডোমেন হোস্টিং এর জন্য আরেকজন নির্ধারিত। ডোমেন হোস্টিং কি জিনিস আমরা এগুলো ভবিষ্যতে আলোচনা করব। তার মানে এগুলো কোম্পানিজ ডিফাইন করা, এক একটা কাজের জন্য এক একটা কোম্পানি কি করছে এটার পিছনে করছে, ব্যবহার করতেছে। এখন আবার যদি একটা কোয়েশ্চেন আসে যে স্যার এদের লাভটা কি, আমরা তো ফ্রিতে কাজ করতেছি, কিন্তু এদের লাভটাই সবচেয়ে বড় লাভ যে আপনি ওদের ফিচার অ্যাড করতে ব্যবহার করতেছেন, তাই না? আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালাচ্ছেন, তারা কিন্তু আপনার মাধ্যমে টাকা কামাইতে করতে পারছে। আপনি অবশ্যই কোনো না কোনো একদিন আপনাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ওয়েবসাইট ক্রিয়েট করলে আপনাকে এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক রকমের কার্যক্রম আপনাকে তৈরি করতে হবে। তো টাকা ইনভেস্টমেন্ট আছে, আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট কোনো একদিন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে তাহলে যে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, তার মানে আপনি ইনভেস্টমেন্ট না করলেও আপনি অন্য কারো কাজ যে করে দেবেন, সে তো ইনভেস্টমেন্ট করছে, তার মানে ও কোনো না কোনো মাধ্যমে টাকা পাচ্ছে, ঠিক আছে? তো বিগিনিং লেভেলে এই স্টার্টআপটা অনেক কোম্পানিজ ম্যানেজমেন্ট করে, রাইট? রাইট, হ্যাঁ, নিয়ন্ত্রণ সংস্থা আছে আলাদা আলাদা। হুম হুম, হ্যাঁ, সেমই কোম্পানি, সেমই, জাস্ট নামটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এটা ডিপেন্ড করে ওই যে রিকোয়ারমেন্টের উপর বেস করে। এখন যদি আমি বলি যে একটা প্যাটার্নে চলে, তখন প্যাটার্ন অনুযায়ী কিন্তু দুনিয়া চলবে না, অবশ্যই না। দেখা যাচ্ছে যে আজকে আপনি কি করলেন, একটা সময় ছিল মানুষ ঘোড়ায় চলাফেরা করতো, উটে চলাফেরা করতো, গাধায় চলাফেরা করতো, কিন্তু সময়ের বিবর্তনে অবশ্যই রিকোয়ারমেন্টস আসছে যে এখন ট্রাক আছে, গাড়ি আছে, ফাস্টেস্ট ট্রেন আছে, এবং আমাদের বাংলাদেশেও কি ওইরকম কিছু স্বপ্ন আছে যে আমরা কি করবো, মেট্রো রেলে চলাচল করব। তার মানে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তেছে, সেগুলো কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী। 20 বছর আগে যদি আপনি বাংলাদেশকে দেখতেন, এতটা আপগ্রেডেড ছিল না, কিন্তু এই যে বিবর্তনে আমাদের যেগুলো আপডেট দরকার সেগুলো কিন্তু কাজ হচ্ছে। সেক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম যে মানুষের রিকোয়ারমেন্ট কোন সময় কোথায় গিয়ে পরিবর্তন হয় সেটা কিন্তু সবাই 100% একুরেটি শিওর দিতে পারে না। যেমন আপনি ওয়েদার কিভাবে চলবে, এটা কিন্তু ওয়েদার যারা ম্যানেজমেন্ট বা যারা কি বলে আবহাওয়া বার্তা যারা দেয়, তারাও কিন্তু বলতে পারে না, বাট তারা একটা আশঙ্কাজনক একটা দেয়, যে সতর্ক বার্তা দিতে পারে যে হ্যাঁ, মানে এই মেঘটা এভাবে আসতেছে, দ্যাট মিনস আপনাদের ঢাকায় আজকে বৃষ্টি হবে, কারণ রাজশাহী থেকে একটা মেঘ ঢাকার উপর দিয়ে যাচ্ছে। তার মানে এটা জাস্ট একটা থিওরি তারা দিতে পারে, বাট এটা কিন্তু কনফার্মেশন দিতে পারে না। এরকম এরকম থিওরি তারা তৈরি করে রাখে, কিন্তু কোনোটা কাজে দেয়, কোনোটা কাজে দেয় না, ঠিক আছে? তো এই ম্যানেজমেন্টগুলো, যেমন আপনি বলতে থাকেন যে HTML 1.0 মধ্যে কি কি চেঞ্জ আসতে পারে, HTML 1.0 মধ্যে কি কি চেঞ্জ আসছে, আপনি এটা চাইলে আপনি নিজেও পড়ে নিতে পারবেন যে কি কি চেঞ্জ আসছে। এখন যদি বলেন যে ভাই কেন আসছে, এইটার জন্য আপনাকে আবার একটু নিজে রিসার্চ করতে হবে যে কেন আসছে, এই আপডেটটা কেন করছে, এটা দিয়ে তো অন্য কাজও করা যেত। হুম 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 হুম
আচ্ছা আচ্ছা সাইদুল স্যার, আমি একটু আপনাকে মাঝখানে স্টপ করি। সেটা হলো যে আপনার আনসারটা অনেক সুন্দর হয়েছে, দ্যাটস গুড আনসার, বাট প্রপার আনসার না। বাট উনি যেটা জানতে চাইছে ওটা প্রপারলি কমপ্লিট হচ্ছে না, সেজন্য আমি একটু টাইম, কারণ টাইম শর্ট, আমি কিন্তু এখনো টপিক শেষ করতে পারিনি কিন্তু স্যার, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলে দিই, আমরা এখনো কোডিং স্টার্ট করতে পারিনি স্যার। এখন আমি যদি বলি যে HTML 1-এ এটা ছিল, 2-তে এটা হয়ে গেছে, এখন আপনি বুঝবেনই না 1-এ এটা কেনই ছিল। আমি একটু শুরু করি স্যার, এই কোয়েশ্চেন আনসার আপনি একটু পরে পাবেন। HTML 4-এ কি ছিল, 5-এ কি আছে, বা এগুলো আপডেট আনার মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, আমি জাস্ট কোডিংয়ে গেলে আপনারা জেনে যাবেন। তো আজকে কোডে যাইতে পারবো নাকি আমার কাছে মনে হচ্ছে না, শিওর না। এডিটর অ্যান্ড ব্রাউজার দেখলাম, এক্সটেনশনটা আমরা দেখে ফেলি। ঠিক আছে রাকিব স্যার? ওকে। সাইদুল স্যার আবার রাগটাগ করিয়েন না, আপনাকে মাঝখানে আমি স্টপ করে দিছি, কারণ অ্যাকচুয়ালি টাইমের একটা বিষয় আছে স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই আপডেটস আসে যেন মানুষ, এটা অবশ্যই একটা থিওরি যে যত সহজ করা যায়, তাই না, যত জিনিস বিষয়টাকে যত সহজ করা যায় এটার জন্য আপডেটস আসে। হুম, আপনার কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু উনি চাইছিল এক্সাম্পল আর কি। আচ্ছা কোনো সমস্যা না, আমরা এক্সাম্পল দেখি, একটু পরে দেখি, আমরা কোডিং এ হাত দিই তখন থেকে দেখতে পারবো। আচ্ছা ফাইল এক্সটেনশন, ফাইল টাইপস। আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করতে চান, ইমেজের একটা টাইপ থাকে। আপনি যদি কোনো ভিডিও দেখতে চান, ভিডিওরও টাইপ থাকে। অডিও দেখতে চাই, অডিও শুনতে চাইলে অডিওরও টাইপ থাকে। যেমন আজকে আপনি এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা WMV ফরম্যাটে আছে। এই যে ফরম্যাটগুলো, আইটেম টাইপ, এই যেখানে দেখেন সংক্ষিপ্ত আকারে একটা কি আসছে, আইটেম টাইপ MB ভিডিও ফাইল, দ্যাট মিনস এটা কিন্তু একটা টাইপস। আপনি যদি ভিডিওর মধ্যে দেখেন অনেক রকমের টাইপস আছে, MKV আছে, MP4 আছে, 3JP আছে, অনেক রকমের ফাইল টাইপ আছে। আবার যদি ইমেজ টাইপের মধ্যে দেখেন JPG, JPEG, PNG, এগুলোকে আমাদের ফাইল টাইপস বলা হয়। এবং বাংলা ভাষায় এগুলোকে আমরা বলতে পারি ফাইলের লিঙ্গভেদ। ঠিক আছে, এখন এই ফাইলের লিঙ্গভেদটা নর্মালি সচরাচর আমরা দেখতে পারি না, উইন্ডোজ এটা হিডেন করা থাকে। উইন্ডোজ তো যেহেতু এটা একটা অপারেটিং সিস্টেম এবং এটা সবাই ব্যবহার করে অ্যাজ এ ইউজার হিসেবে, এটা নট এ ডেভেলপার অপশন। তো আমাদেরকে এই জিনিসগুলোকে ওপেন করে নিতে হয়। তো সেজন্য দুটো ওয়ে, একটা হলো উইন্ডোজ 10 যারা ইউজ করেন তাদের জন্য হলো দিস পিসিতে যাবেন। দিস পিসিতে গেলে আপনাদের জন্য সহজ, এই যে দিস পিসির নিচে কম্পিউটার ভিউতে গিয়ে আপনাদের এখানে কয়েকটা টিক অপশন আসে। একটা হলো আইটেম চেক বক্স, ফাইল নেম এক্সটেনশন, হিডেন আইটেম। আপনাদের এই যে ফাইল নেম এক্সটেনশনটা আনটিক করা থাকে, আপনাদেরকে এটা অবশ্যই টিক করে নিতে হবে। ঠিক আছে, তাহলেই আপনি এই যে এই অপশনগুলো পাবেন। যেমন এই যে এখানে এখন দেখেন আনটিক করে দিছি, দেখেন তো ইমেজের নামটা আসছে, কিন্তু ইমেজের পরে এটা কি ফরম্যাট এটা কিন্তু দেখাচ্ছে না, ভিডিওর কি ফরম্যাট এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তো সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনি কি করে দিতে হবে, আপনি যেহেতু একজন ডেভেলপার বা আপনি একজন কাস্টমাইজার, অ্যাটলিস্ট ক্রিয়েটর, তখন আপনাকে অবশ্যই জিনিসগুলো কি করে দিতে হবে, এডিট করে ওপেন করে রাখতে হবে। যেমন এই যে আমি ওপেন করে দিলাম, এতটুকু করার দ্বারাই এই যে আপনারা দেখেন ইমেজের ভিডিওর পিছনে তার টাইটেলটা কি এটা আপনি দেখতে পাচ্ছেন, আর এটা কি এটা দেখতে পাচ্ছেন। এখন অনেকেই আবার থাকতে পারেন যে উইন্ডোজ 7 ইউজার, তাই না? উইন্ডোজ 7 ইউজার আছেন কেউ? আচ্ছা স্যার, আচ্ছা যদিও থাকেন না হ্যাঁ 11ও সেম। কিন্তু উইন্ডোজ 7টা যদি কেউ ইউজার থাকেন, অনেকেই থাকি, উইন্ডোজ 7টা আবার একটু ভিতরে, বা এই সেটিংটা একটু ভিতরে। আপনাকে অবশ্যই সর্বপ্রথম যাইতে হবে কন্ট্রোল প্যানেলে, সার্চ বারে ক্লিক করে আপনি জাস্ট এখানে যদি কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করেন, আপনি এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার একটা ইন্টারফেস থেকে এই যে এখানে একটা ওয়েল অর্গানাইজ ইন্টারফেস আসবে। তো এটাকে আমরা একটু কি করব, এক্সপ্যান্ড করব। এই যে ক্যাটাগরি থেকে লার্জ আইকনে চলে যাব, এই যে অনেক এক্সপ্যান্ডেবল একটা অপশন চলে আসছে। এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন আমার এখানে দেখাচ্ছে, আপনাকে থাকতে পারে ফোল্ডার অপশন। আপনি জাস্ট আইকনটাকে মনে রাখবেন, আইকনটাকে মনে রেখে ক্লিক করে এখানে একটা পপ আপ চলে আসবে। এই যে পপ আপটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ভিউতে গিয়ে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, এটা আপনার টিক দেওয়া থাকে, আপনাকে আনটিক করতে হবে। ঠিক আছে, যারা উইন্ডোজ 10 তাদেরকে আনটিক করা থাকলে টিক করতে হবে, আর এখানে টিক করা থাকলে আনটিক করে দিতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাপ্লাই ওকে করে দিলেই আপনার যে আশাবাদী যে এটা জানতে চাচ্ছেন এক্সটেনশনে, সেটা শুরু করবে। ঠিক আছে, তো আশা করি আমাদের ফাইল এক্সটেনশনে সবাই বুঝতে পেরেছেন, এবং আপনাদের কার্যকরীভাবে বা আমি যেভাবে দেখেছি সেই প্রসেসে আপনারা আপনাদের ফাইল এক্সটেনশনটাকে কি করবেন, ইয়া করে নেবেন, শো করে নেবেন, হাইড থাকলে শো করে নেবেন। HTML সিনট্যাক্স, হেড, বডি, বেসিক ট্যাগ, তিনটা জিনিসের জন্য একটু সময়ের দরকার।
আচ্ছা, আমাকে একটু সময় দেন, তাহলে আমি আরেকটু সময় বাড়ানোর জন্য একটা আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। এখন যে বিষয়টা হলো সেটা হলো HTML কে শুরু করতে হবে, তাই না? HTML শুরু করতে হলে HTML কিভাবে শুরু করা যেতে পারে? তো HTML শুরু করার জন্য অলরেডি আমরা এডিটর এটা সেটা অনেক কিছুই করে ফেলেছি, বাট আমাদের এখনো একটা জিনিসের ঘাটতি রয়ে গেছে, সেটা আমাদের একটা ফোল্ডার তো লাগবে, একটা ফাইল লাগবে। এখন ফাইল ক্রিয়েশন কিভাবে? তো ফাইল ক্রিয়েশনের জন্য আমরা অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েটের জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার। আপনি উইন্ডোজ 7 ইউজ করলে উইন্ডোজ 7ও সেম, 10 ইউজ করলে 10ও সেম। এখন ফোল্ডারের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট আমাদের যেহেতু আমরা একটু ডিজাইনার বা ডেভেলপার, নিজেদেরকে আমরা ডেভেলপার হিসেবে দাবি করতেই পারি, তো সেজন্য আমাদের লেখার ধরনটা একটু ভিন্ন থাকে। যেমন আমরা মাঝখানে স্পেসিং, পরে আপার কেস, লোয়ার কেস, বা ওই যে এটা ক্যাপিটালাইজ আমরা ফন্ট রাখতে চাই না, মানে লেখা। তাই সেটার জন্য আমরা এটা কী করি, আমরা হয়তো বা একটা সুন্দর একটা ক্লাস নেম দিই, CLASS ক্লাস, স্পেস না দিয়ে আমরা এখানে আন্ডার স্কোর অথবা হাইপেন দিয়ে 01 এরকম দিই, ঠিক আছে? তো এটা একটা ডেভেলপারের অভ্যাস। এবং এমনও ডেভেলপার আপনারা পাবেন, আমি তো ওয়েল অর্গানাইজ ডিজাইন করছি, সে হজবরল একটা ডিজাইনের নাম দিয়ে দেয়, ঠিক আছে? এরকম অনেক নমুনা আপনারা দেখতে পাবেন। এখন যে বিষয় হলো, ক্লাস 1 নামক একটা ফাইল তৈরি করেছি। এখন আপনাকে একটা কি করতে হবে, এক ফোল্ডার তৈরি করেছি, এখন আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। জি, কেউ কিছু বললেন? কেউ কিছু বললেছেন কি? আমি শুনতে পাইনি। আচ্ছা, এখানে এখন কি করতে হচ্ছে, একটা ফাইল তৈরি করতে হচ্ছে। ফাইল কিভাবে তৈরি করবেন? মাউসের রাইট বাটন ক্লিক থেকে নিউ টেক্সট ডকুমেন্ট, তাই না? এই যে দেখেন, এখন না যখনই আমি এই যে ফাইল তৈরি করতে যাচ্ছি, তখন আমাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে দিচ্ছে। কিন্তু যদি আমি ওই যে ভিউতে গিয়ে আমি যদি ওই এক্সটেনশনটা আনহাইড না করতাম, তাহলে আমি এতটুকু কাস্টমাইজ করার অপশনটা পেতাম না। এটাই হলো মূল উদ্দেশ্য, কেননা আমরা কাস্টমাইজের জন্য ইয়াটা ওপেন করে রাখি। তখন সম্পূর্ণ যে লেখাটা ছিল আমি কেটে দিব, 1 নাম্বার কেটে দিয়ে এখন আমি আমার নাম প্রদান ক্ষেত্রে আপনি যাচ্ছে তার নাম দিতে পারেন। আজকে আমি দিলাম হোম মেইন ফাইল, বা আপনি এখানে লিখলেন আজকে আমার মেইন ফাইল মেইন। এখন কথা হলো, ওই যে ফাইলের যে এক্সটেনশন সেটা আমাকে এডিট করে দিতে হয়। সেটা কিভাবে? ডট দিবেন, ডট দেওয়ার পর HTML, যদি আপনি HTML ফাইল ইউজ করেন, তখন HTML ট্যাগ ব্যবহারের জন্য ফাইল তৈরি করতে চান, তখন আপনাকে HTML লিখতে হবে। CSS ফাইল তৈরি করার জন্য, CSS এর কাজ করার জন্য যে ফাইল তৈরি করবেন CSS, জাভা স্ক্রিপ্টের যে ফাইল কাজ করার জন্য যে ফাইল তৈরি করবেন সেটা হলো JS, ঠিক আছে? এই যে ইন্টারপ্রেস করার সাথে সাথে সে আপনার কাছ থেকে একটা কনফার্মেশন চাবে, আপনি লিঙ্গ চেঞ্জ করতেছেন। লিঙ্গ চেঞ্জ করতে গেলে আপনার কি হবে, আগের ফাইলে যদি কোনো কিছু থাকে, কন্টেন্ট থাকে, সেগুলো কিন্তু কারাপ্ট হয়ে যাবে। আপনি কি চেঞ্জ করতে চান? আমি বলবো যে হ্যাঁ, কারণ আমার এখানে কোনো কন্টেন্ট নেই, সেটা আমি ভালো করে জানি। যখনই আপনি এটা করলেন, সাথে সাথে একটা ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে গেছে। কিন্তু এই ব্রাউজারটা নর্মালি ডিফল্ট যে ব্রাউজারটা আপনি ইউজ করেন, সেই ব্রাউজারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তারপরে যদি আপনি কি করতে চান, নিজের মতো করে চেঞ্জ করতে চান, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিস থেকে গিয়ে এই যে ওপেন উইথটাকে চেঞ্জ করে দেবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি মাইক্রোসফট এজ দিয়ে করার জন্য, ক্লিক করে ওকে করে দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। আমি আশা করি গুগল ক্রোম সবাই অভ্যস্ত, গুগল ক্রোমে সবাই ভালো একটা পাবেন, ফ্যাসিলিটি পাবেন আপনাদের কাজের ক্ষেত্রে। ওকে, আমি একটা ফাইল তৈরি করে ফেললাম। এখন এই ফাইলটাকে কি নোটপ্যাড ওপেন করতে হবে না? একেবারেই সহজ। মাউসের এবং ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অটোমেটিক কি হয়ে আসে, সেকেন্ড মাউসের চলে আসে, ক্লিকে চলে আসে। মাউসের রাইট বাটন ক্লিক করলেই চলে আসে। এই যে দেখেন তো, main.html ফাইল ওপেন হয়েছে, main.html ফাইল ওপেন হয়ে গেছে। এখন কথা হলো, এখানে আপনি কাস্টমাইজ করবেন, রেজাল্ট দেখবেন কোথায়? রেজাল্ট দেখবেন কিন্তু আপনি অবশ্যই ওয়েবসাইটে বা আপনার ব্রাউজারে। এখন ব্রাউজারে ওপেন করতে হবে না, যেটা কানেক্ট হয়েছে ডাবল ক্লিক করলেই সেটা একটা অপশন কোথায় হয়ে চলে আসবে, ব্রাউজারে চলে আসবে। এখানে হলো কাস্টমাইজ অপশন, এখানে হলো কি ব্রাউজিং অপশন। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এখন এখানে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে কোডিংটা লিখতে হবে বা স্ট্রাকচার তৈরি করতে হবে। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজের একটা কি থাকে, ডিফারেন্ট ওয়ে থাকে, ডিফারেন্ট ওয়ে টু রাইট এ কোড, তাই না? মানে আপনি যেমন ল্যাঙ্গুয়েজ ভাষা শিখেন, বাংলা ভাষায় এমন কিছু বিষয় আছে যেগুলো অন্য ভাষায় নেই। যেমন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার, অনেক সুন্দর সুন্দর গ্রামার আছে, কিন্তু বাংলায় দেখবেন যেটা অতিরিক্ত গ্রামার আছে, কারের গ্রামার, তাই না? কার, আকার, হর্ষ ইকার, দীর্ঘ ইকার, এটা কিন্তু অন্য গ্রামার আপনি পাওয়াটা মুশকিল। আবার আরবি যদি শিখতে চান, তখন আরবির মধ্যে আবার আলাদা গ্রামার আছে। আপনি যদি অন্য ভাষায় শিখতেন, আলাদা গ্রামার। তার মানে সবগুলো আলাদা আলাদা একটা গ্রামার থাকে। আপনি যদি ইউজ করতে চান বা আপনি যদি HTML-কে শিখতে চান, তখন HTML-এর আলাদা একটা প্যাটার্ন আছে বা আলাদা একটা গ্রামার আছে। সেটা হলো লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, স্ল্যাশ, গ্রেটার দেন।
এটা। আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজে কোনো কোড লিখতে চান আপনাকে এটা দিয়েই শুরু শেষ করতে হবে, ঠিক আছে। এই যে লেস দেন গ্রেটার দেন, এটা হলো এক পার্ট, শুরু পার্ট, আর এটা হলো শেষ পার্ট যেটা সিলেক্ট হয়ে আছে একটু খয়েরি কালারের। স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন, তারপর আমি জুম করে নিচ্ছি, ঠিক আছে। এখন যেটা হলো সেটা হলো সর্বপ্রথম এখানে এখন কি করতে হবে, আপনাকে অবশ্যই একটা জিনিস লিখতে হবে, সেটা হলো HTML। এখানেও লিখতে হবে HTML। এখন এখানে দেখেন যখন আমি HTML সম্পূর্ণরূপে লিখলাম, সম্পূর্ণটা কি হয়ে গেছে, একটা কালার ফিল করছে, তাই না। এই যে একটা নীলচে কালার, বেগুনি কালার আসছে, তাই। এখন এই বেগুনি কালারটা মূলত হয়েছে কেন, বেগুনি কালারটা হওয়ার রিজনটা হলো যে আপনি কোডিংটা গুড ওয়েতে বা আপনার কোডিংটা সম্পূর্ণরূপে আপনি সম্পন্ন করেছেন। আপনি যদি কোনো ভুল করেন, যেমন আমি যে ভুল করলাম, দেখেন তো ওই কালার গ্রেডিয়েন্টটা কি আর আসছে, নাই। কিন্তু যখনই আমি আবার শুদ্ধ করে দিলাম তখনই দেখেন সাথে সাথে ওটা পুরো সব কালার হয়ে গেছে। তারপরে নোটপ্যাড প্লাস প্লাসও যদি আপনি এরকম কাজ করতে চান, অনেক ফিচার আপনি দেখতে পাবেন যেগুলো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ করতেছে। এখন আমাদের কাজ হবে সব সময় এটার মাঝখান বরাবর, এই যে এটা এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে মাঝখান বরাবর আপনি এখন এখানে জায়গা করে নেবেন। জায়গা করার জন্য কি প্রেস করবেন, ইন্টার, ঠিক আছে। এখানে যত ইন্টার প্রেস করবেন তত কি হবে, গ্যাপিং পাবেন। এখানে দুটো কাজ করবেন। নাম্বার ওয়ান, এটাকে একটা মাথা দিবেন, এটাকে একটা বডি দিবেন। তার মানে আমরা কিন্তু এই যে এখানে ইমেজটা যে আমরা দেখলাম, সেই ইমেজটার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখাইছিল, তাই না। HTML মানে কি, একটা কঙ্কাল তৈরি করা। এখন কথা হলো কঙ্কালের কি থাকে, মাথা বডি সবকিছু থাকে না। এই যে দেখেন তো এই কঙ্কালের কি মাথাও আছে বডিও আছে। তার মানে আপনার HTML এর কি লাগবে, মাথা লাগবে, বডি লাগবে। তো মাথার জন্য আপনাকে এখানে লিখতে হবে হেড, HEAD। শুরু করেছেন এই যে এখানে গিয়ে শেষও করতে হবে, HEAD। আর বডির জন্য বডি, BODY, আবার BODY, হেড বডি। দেখেন এটা কিন্তু কোথায় হচ্ছে, HTML এর ভিতরে হচ্ছে। প্যাটার্নটা খেয়াল করেন সবাই। তার মানে HTML এখানে শুরু হলো, হেড এখানে শুরু হয়ে এখানে শেষ হলো, বডি শুরু হলো, বডি শেষ হলো, ঠিক আছে। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝিনি আরেকবার। আচ্ছা এটা, আচ্ছা এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ আমাদের ল্যাঙ্গুয়েজের ভাষায়। ব্যাকস্ল্যাশের মিনিংটা হলো এই যে আপনি একটা জিনিসের শেষ করছেন। আমরা যেমন চিঠি লিখতে গেলে অবশেষে, পরিশেষ, এরকম একটা পরিশেষ লিখি না, এরকম আপনি মনে করেন যে কোডের ক্ষেত্রে এটাকে বলা হয় পরিশেষ। যেমন এই যে এখানে দেখেন, এখানে দেখেন, আপনি অবলিক বলতেছেন, আমি বুঝতে পারছিলাম না ব্যাকস্ল্যাশ আর কি এটা। আচ্ছা এখন কথা হলো আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, আমি যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি, তাই না, এই যে ওয়েবসাইট ধরেন এটা তো একটা ওয়েবসাইট, এখানে তো এই যে সম্পূর্ণ তো বডি দেখতে পাচ্ছি, হেড কোথায় এখানে। তো এই যে আপনি যে এখানে একটা কি দেখতে পাচ্ছেন, একটা আর্থের সাইন দেখতে পাচ্ছেন, একটা গোলাকার সাইন দেখতে পাচ্ছেন, সাথে যে UI ল্যাব ক্লাস মডিউল ডট PDF নামক, এই যে আমি যেখানে মাউসের কার্সরটা ঘুরাচ্ছি, এই যে এই জায়গাটাকে বলা হয় হেড অংশ, মাথার অংশ, ঠিক আছে। আমরা এই অংশেরও কাজ করব, এবং নিচে যে এই যে যতটুকু অংশ আমরা সাদা দেখতে পাচ্ছি ততটুকু অংশেরও কাস্টমাইজ আমরা করব। তো সেটার জন্য এখন হেডে গিয়ে আপনি কি কাস্টমাইজ করতে হবেন, যেহেতু আজকে আমরা প্রথম ক্লাস আমরা তেমন কিছু করব না, জাস্ট আমরা এখানে আমাদের মন মাতানো টাইটেল এখানে প্রদান করব। এই যে এখানে মন মাতানো টাইটেল কি হইতে পারে, টাইটেল দেওয়ার জন্য আমাকে আগে কি করতে হবে, ওই যে ওই প্যাটার্ন শুরু করলাম, TITLE টাইটেল শুরু করলাম, আপনি এখানে গিয়ে TITLE টাইটেল শেষ করলাম। শুরু শেষ করার পর এর মাঝখানে এখন আমি কি করব, প্যাটার্নে আমি কি লেখা দেখাবো, বা আমি ওইখানে কি লেখা দেখাবো। আমি বললাম যে ওয়েলকাম বা হ্যালো বাংলাদেশ, যেটা আমাদের সবচাইতে প্রচলিত একটা কি বাংলা লেখা। যখনই কোনো কোড শিখি তখনই হ্যালো বাংলাদেশ, মানে বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতেছি। ইন্ডিয়ান কিছু টিভি মুভিতে আমরা অনেক সময় করি না, মে আই কাম ইন, পরবর্তীতে কি আর হুম, এরকম কিছু আছে না ডায়লগ, এরকম না, হ্যালো বাংলাদেশ আমি আসছি, একজন ডেভেলপার অ্যাড হয়েছে, ওকে। তো এই জিনিসটা লিখলাম আমি, আমি এখন চাচ্ছি এই জিনিসটা এখানে শো করুক, তাই না। টাইটেল হিসাবে লিখছি, তাহলে তো এখানে আসার কথা, কিন্তু এখন এখানে কি আসছে, আমরা কি দেখতে পাচ্ছি না। না আসার কয়েকটা রিজন আছে। নাম্বার ওয়ান, আপনি যখন একটা ফাইল কাস্টমাইজ করতেছেন অবশ্যই সেই ফাইলকে কি করতে হবে, সেভ করতে হবে। এখন ফাইলটা সেভ হয়েছে কি হয়নি এটা কিভাবে বুঝবেন, এখানে দুটো সিগনেচার আছে। নাম্বার ওয়ান, এই যে এখানে কিন্তু লাল লাল মানে লাল বাতি জ্বলতেছে, তাই না, লাল লাল,
তার মানে এটা কিন্তু একটা সংকেত স্বরূপ চিহ্ন, তার মানে আপনি বুঝতেছেন যে এটা এখনো সেভ হয়নি। আবার উপরে দেখেন সি এর সাথে একটা স্টার সিগনেচার আছে, তাই না, সাইন স্টার। স্টার মানেও কি আপনি এখন বুঝতে পারছেন যে সেটা কিন্তু সেভ হয়নি। সেভ করবেন কিভাবে, একবারই সহজ, ফাইল থেকে এখানে ক্লিক করলে এই যে এখানে আছে সেভ, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। নাম্বার ওয়ান, আপনারা যেহেতু শর্টকাট কন্ট্রোল এস দিলেই দেখেন সাথে সাথে এটা গ্রিন হয়ে গেছে, সি এর সাথে যে স্টারটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। এটাও কিন্তু কি সেভ। কিভাবে সেভ করি, কন্ট্রোল এস। তার মানে আপনারা যারা সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে ক্লিক করে সেভ করে নেবেন। এই যে আমি এটা সেভ করলাম, এখন যদি দেখি ফাইল তো এটাই, কিন্তু আসছে কিছু, আসে নাই। কারণটা হলো আমরা কিন্তু এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের আগের ভার্সন, মানে হলো আমরা আগে যে কাস্টমাইজের আগে যে ফাইলটা দেখতে চাইছিলাম সেটা। কারণ আমরা তো কাস্টমাইজ করি, যখন আপডেট করার ফাইলটা দেখার জন্য আমাকে অবশ্যই এটাকে রিলোড করতে হবে। যখন আমি রিলোড করলাম দেখেন তো এখানে টাইটেলও চেঞ্জ হয়ে গেল হ্যালো বাংলাদেশ নামে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমি বডিতে চলে যাই, আমরা আর ওইখানে কিছু দেখবো না, টাইটেল হেড ট্যাগের মধ্যে আমরা এত কিছু দেখি। এখন আসি বডিতে। বডিতে যখন আপনি কি করেন, একটু স্পেস নিলাম, স্পেস নেওয়ার সাথে সাথে আপনি এখন বডিতে একটা হেডলাইন নিতে যাচ্ছেন, H1। হেডলাইনকে কি বলা হয়, শর্টে এইচ হেডিং বলা হয়। এবং এখানে একটা সংখ্যা আমি নিচ্ছি H1, তার মানে হেডিং 1। তার মানে আপনি এটাই বুঝতে পারেন যে হেডিং এর অনেকগুলো ভেরিয়েশন থাকে, মানে প্রকারভেদ। যেমন H1 লিখতেছি তার মানে 2, 3ও আছে, তার মানে ভেরিয়েটস আছে তার। তাহলে এখন আমি কি করলাম, H1 আমি লিখলাম যে দিস ইজ হেডিং, সেভ করলাম। হ্যাঁ, আমার ওই যে কন্ডিশনগুলো সেভ করলাম, এখানে গেলাম, আবার রিলোড করলাম, দেখেন তো দিস ইজ হেডিং নামে কি একটা লেখা আসছে, লেখা কিন্তু চলে আসছে। এখন আমি বললাম যে হেডিং এর কিছু ভেরিয়েশন আছে, তার মানে H1, H2, H3 এরকম করে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টস। আমি তাহলে এগুলো কি করলাম, কপি পেস্ট করলাম, ডুপ্লিকেট বলে এটাকে। তো আমি এগুলোকে চেঞ্জ করে দিলাম, এখানে দিব 2, এখানে দিব 2, এখানে দিব 3, এখানে দিব 3, এখানে দিব 4, 4, আচ্ছা এখানে 3 পড়বে, এখানে দিলাম 4, এখানে 5, 6, 6, 5, সেভ করলাম। তার মানে H1 থেকে H6 এটার 6টা ভেরিয়েন্টস। হ্যাঁ, এটা হলো কন্ট্রোল ডি। আপনি যে লাইনকে কপি করবেন সেটার উপর যদি মাউস রেখে কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে সেটা অটোমেটিকলি সেম লাইনটি ডুপ্লিকেট হবে আর কি, এটাকে বলা হয় ডুপ্লিকেট। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি দেখেন তো 6টা হেডিং আপনি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে, বড়সড় একটা পার্থক্য। সেটা হলো কিসের পার্থক্য, সাইজের পার্থক্য। এটা সবচাইতে বড়, এটা ছোট, এটা আরো ছোট, আরো ছোট, আরো ছোট, একেবারে ছোট। তার মানে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 কি তারা সাইজের মধ্যে ডিফারেন্ট থাকে। এরপর আছে প্যারাগ্রাফ। আপনি চাচ্ছেন একটা প্যারাগ্রাফ রাখতে, প্যারাগ্রাফের জন্য সংক্ষিপ্ত রূপে একটা ট্যাগ আছে যাকে বলা হয় পি। শুরু করলেন, শেষ করতে হবে। এখন আমি কি করলাম, এই লেখাটাকে কপি করলাম, কপি করে ধরেন দিস ইজ হেডিং না, দিস ইজ PARAGRAPH, দিস ইজ প্যারাগ্রাফ। এটাকে কপি করে আমি কি করলাম, একটু পেস্ট করতে থাকি। ঠিক আছে, 5-6টা নিলাম। 5-6টা নেওয়ার পর এখন যদি দেখি, আমি একটু রিলোড করে, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, মানে সে এখন তপসি গুনতেছে না, কয়েকবার আসছে লেখাটা। দ্যাট মিনস আমি যেটা চাইছি সেটা কিন্তু আমি এখন এখানে লিখে দিচ্ছি যে আমি এটা চাচ্ছি, এটা হবে, এটা সেটা হবে। তার মানে হলো এরকম আমরা কিছু কোডিং এর মাধ্যমে আমরা আমাদের ইনস্ট্রাকশনগুলো দিতে পারছি। এখন কোয়েশ্চেন কয়েকটা এখানে অ্যাড হইতে পারে, সেটা হলো এগুলো কি ইম্পর্টেন্ট কিনা, এগুলো না দিলে কি কাজ করতো না। যেমন আমি যেখানে গ্যাপিং করে এই যে কিছু লেখা দিলাম, ঠিক আছে, হজবরল টাইপ লেখা দিলাম। এখন যদি আমি রিলোড করে দেখি লেখা কি আসছে না, লেখা তো আসছে। তাহলে এগুলোর ব্যবহার কেন, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, এগুলোর সাইজের মধ্যে তফাৎ, তার মানে এগুলোর অ্যাকচুয়াল সাইজ কত, এই যে সাইজের তফাৎ দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়াল সাইজ কত। কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন নাম্বার 3, এরকম কয়টা কোড HTML এ ব্যবহার করা হয়, তাই না। এরকম কোয়েশ্চেন কিন্তু আপনাদের মনে ঘুরপাক খেতে পারে। তো এখন আজকে আর ক্লাসটা বেশি লেন্থ করব না, আজকে ক্লাসটা আমি এখানে কমপ্লিট শেষ করব। কিছু কোয়েশ্চেনের আনসারগুলো আমি আপনাদের থেকে কি করব, আশা করব। সর্বপ্রথম কোয়েশ্চেন 1, সেটা হলো এখানে আমি খালিভাবেও লিখতেছি, কাজ তো করতেছে, তাহলে এটার ব্যবহার কেন, এগুলোর ব্যবহার কেন। নাম্বার 1, এগুলোর তো প্রতিটার সাইজ আলাদা আলাদা দেখতে পাচ্ছি, এগুলোর সাইজ আলাদা কেন, বা এগুলোর সাইজ আলাদা হইলেও এগুলোর কি সাইজগুলো কত কত, ঠিক আছে।
আরেকটা জিনিস বলেছিলাম এরকম কয়টা ট্যাগ আছে। আচ্ছা এরকম কয়টা ট্যাগ আছে আপনি এটা আমি নিজেই বলে দিই। এরকম কয়টা ট্যাগ আছে এটা দেখার জন্য আপনাকে অবশ্যই HTML অল ট্যাগস লিখে কি করতে হবে, অবশ্যই গুগল করতে হবে। এবং আমি বলবো যে গুগল করে আপনি যে ইয়াটা পাবেন, রেজাল্টটা পাবেন, ওই যে কেউ যদি বলে যে ভাই পিডিএফ বা বললেন যে ভাই কোনো শিট আছে কিনা, ওই শিটেও এরকম ইনফরমেশন থাকবে না। কারণ এই যে ওয়েবসাইটগুলো দিন বেদিন প্রতিনিয়ত কিন্তু আপডেট করেই কিন্তু কার্যক্রম করে। এর মধ্যে সর্বোচ্চ প্রাথমিকভাবে যেটা আমাদের বেশি হেল্পফুল ছিল W3 স্কুল, খুবই হেল্পফুল। আপনি এখানে যান, এই যে HTML এলিমেন্ট রেফারেন্স যেতে যদি যান, সেখানে আপনি অনেক ধরনের কোড আপনি দেখতে পাবেন। যেমন এই যে এখানে দেখেন একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। এই যে দেখেন সর্বপ্রথম অ্যাক্রোনিম বলতেছে এই নামে একটা ট্যাগ কিন্তু আছে, কিন্তু সেটা কি হয় না, নট সাপোর্ট ইন HTML5। এই যে রকিব স্যারের কোয়েশ্চেন আনসারটা আপনি এখানে একটা জাস্ট একটা আনসার আপনি স্যাম্পল পেতে পারেন, যে এখানে একটা কোড রাখছে কিন্তু তারপরে সে বলতেছে এটা কিন্তু HTML5 এ কাজ করবে, সাপোর্ট করবে না। এখন কথা হলো সে কি বলতেছে, আরেকটা অপশন দিয়ে দিছে যে এর জায়গায় এটাকে ব্যবহার করেন। এখন কি বলে, এখন বিষয়টা কি, বিষয়টা হলো এই জিনিসগুলো HTML4 এ ছিল। HTML4 পর্যন্ত এই জিনিসগুলো কি করা হইতো, ব্যবহার করা হইতো। HTML5 যেটা আসে সেটা হলো একটা সিমেন্টিক এলিমেন্টস নিয়ে আসে বা ডাইনামিক ট্যাগস নিয়ে আসে। এই জিনিসগুলো ওয়ার্ডগুলো আপনার সাথে আজকে পরিচিত না, বাট আমি পরিচিত আস্তে আস্তে করাবো, বাট আমি আপনাদেরকে বলে দিই। এখন কথা হলো এই জিনিসগুলোর ব্যবহার না করার রিজনটা হলো এগুলোর কি হয়ে গেছে, একটা অল্টারনেটিভ ইউজেবিলিটি তৈরি হয়ে গেছে, যার কারণে এগুলো এখন কি হয়ে গেছে, এগুলো এখন ইউজলেস হয়ে গেছে। বাট আপনি যদি এটা লিখে যদি এখন ইউজ করতে চান, ইউজ করবে, কিন্তু কি বলতেছে HTML5 এটাকে সাপোর্ট করে না। আর আমরা যে কোডগুলো করি এগুলো হলো W3C ভ্যালিডেশনের কোড ইউজ করি। W3C ভ্যালিডেশন মানে কি, W3C ভ্যালিডেশন মানে হলো আপনি যে কোডগুলো ব্যবহার করতেছেন সেই কোডগুলো হলো HTML5 এর স্ট্যান্ডার্ড প্রসিজিওর মেনটেন করে কোডগুলোকে করা। তার মানে হলো আপনি এখন যে কাজগুলো করবেন অবশ্যই আপনাকে এই কাজগুলো কি করতে হবে, একবার স্ট্যান্ডার্ড কোডিংয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তার মানে হলো ওই যে কোনো একটা আপডেট আসতেছে, অল্টারনেটিভ চলে আসছে, মেনটাকে ডিলিট হয়ে গেছে, এখন ওইটাই অল্টারনেটিভ টাইম মেন। যেমন এই যেখানে বলতেছে ABBR ইউজ করার জন্য, এই ABBR ট্যাগ অলরেডি এখানে অ্যাক্টিভেট। অ্যাপলেট ইউজ হয় না, সেখানে বলতেছে এমবেড অথবা অবজেক্ট ট্যাগ ইউজ করার জন্য। তার মানে একটা ট্যাগের অল্টারনেটিভ চলে আসলেই ওই ট্যাগটা কি হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে স্বাভাবিকত। এখন কথা হলো ওই যে গত ক্লাসে মোবাইলের একটা আলোচনা করেছিলাম, মোবাইল আসছে, মোবাইল আসার কারণে অ্যালার্ম ঘড়ি ইয়ে হয়ে গেছে, রেডিও কি হয়ে গেছে, চল বন্ধ হয়ে গেছে। তার মানে কত কিছুর চল বন্ধ হয়ে গেছে। এই যে একটা জিনিস আসলে অনেক কিছু চল বন্ধ হয়ে যায়, এবং আপডেটটা এরকম ভাবেই আসে। কারণ একটা সময় মানুষের কি রেডিও শুনতে হইলে একটা রেডিও বক্স ঘরে নিয়ে হাতে নিয়ে ঘুরতে হইতো, অ্যালার্ম লাগলে অ্যালার্মের ঘড়ি লাগলে অ্যালার্ম নিয়ে ঘড়ি নিয়ে ঘুরতে হতো। কিন্তু এখন একটা সেলফোন, জাস্ট পকেটের একটা ফোন নিয়ে ঘুরেন, সাথে সাথে আপনি সব রকমের জিনিস ভ্যারিয়েশন আপনি নিজের সাথে নিয়ে ঘুরতে পারছেন। এইগুলো আপডেটের কারণ, এবং আপডেটের কারণটা কেন বা কি ধরনের আপডেট আসলে কি কি ডিজাইন হয় সেই জিনিসগুলো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন। এই যে অনেকগুলো এখানে বলতেছে যে এটা HTML5 এখন সাপোর্টেড না, এই জায়গাটা এখন CSS ব্যবহার করে থাকি আমরা, এই যে এটাও সাপোর্ট না, এটা CSS ব্যবহার করি। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এবং আপনারা HTML রেফারেন্সের ট্যাগগুলো কিভাবে সার্চ করলে খুঁজে বের করতে পারবেন সেটাও জানতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে চ্যাট বক্সে এটার একটা ইয়া দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি আজকে মেন